আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভার্সিটি ক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাসে। আমরা আজকে পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করব। পরিমাণগত রসায়নের পর্ব 1। সো পরিমাণগত রসায়নের একদম A to Z সবকিছু আমরা 3 থেকে 4টা ক্লাসের মাধ্যমে ভাজা ভাজা করে শেষ করার চেষ্টা করব। উদ্ভাসের উইকলি এক্সামের আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা টান দিয়েই শেষ করব এবং হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কভার করে ফেলবো। তোমার কাজ হচ্ছে আমার এই ক্লাসগুলো করার সাথে সাথে একটা নোট খাতা মেইনটেইন করা। একটা কেমিস্ট্রির জন্য মোটামুটি ভালো মোটা একটা খাতা নিবা, বসুন্ধরার কোনো একটা খাতা বা ভালো কোনো একটা খাতা কিনবা যেটার তোমার কভার পেজ একটু শক্ত, এবং এই খাতাটা নিয়ে আমার সাথে সাথে প্রতিদিন ক্লাস করতে বসবা। তুমি পরে রেকর্ড করো আর আমার সাথে লাইভ করো, যেটাই করো তুমি হচ্ছে ওই খাতাটা নিয়ে বসবা। আমি যা যা যেভাবে যেভাবে দেখাবো আমার সাথে সাথে ওইগুলা ওইভাবেই তুলে নিবা। তাহলে তোমার জন্য পুরা জিনিসটা ইজি হয়ে যাবে, তোমার জন্য পুরা জার্নিটা ইজি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করাবো ওই সলভ করা প্রশ্নগুলো আমার সাথে সাথেই তুলবা। এই টোটাল নোটটা তোমার জন্য টনিকের মতো কাজ করবে। কিভাবে টনিকের মতো কাজ করবে? তুমি ক্লাসগুলা করবা, ক্লাসগুলা করার পরে যখন তুমি উইকলি এক্সাম দিবা, উইকলি এক্সামে যে দেখবা আমি ক্লাসে যা করাইছি ম্যাক্সিমাম জিনিস এখান থেকেই আসতেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই তুমি এখান থেকে কমন পাচ্ছ। আবার তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে দেখবা যে অলরেডি এই ক্লাসের ভিতর যা আমি করাইছি এগুলোর উপর ডিপেন্ড করে তুমি একা একাই কোশ্চেন ব্যাংক পাচ্তেছো। সো তোমার এই জায়গাতে মেইনটেইন করা লাগবে। অলরেডি আমাদের হিউজ নাম্বার অফ শিক্ষার্থী সবাই ক্লাসে জয়েন করে ফেলছো, আমাকে সবাই সালাম দিছো। যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, আমি মোটামুটি ভালোই এক্সাইটমেন্টে আছি। তোমরা কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাবা। হ্যাঁ, কে কোথা থেকে জয়েন করছো, মানে বাংলাদেশের কে কোথা থেকে একটু জয়েন করছো জানাবা, তাহলে বুঝতে পারবো যে আমাদের ক্লাসটা কত রকম বড় এবং কোন কোন জায়গার স্টুডেন্ট আছে। ঢাকা থেকে কোচিং করতেছো কারা, তারা একটু লিখবা যে ভাইয়া ঢাকা থেকে কোচিং করতেছি, তাহলে বোঝা যাবে। ওকে ভাইয়া পিডিএফ দিবেন না? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা একটা গুগল ড্রাইভে আপলোড দিব। সেই গুগল ড্রাইভের তোমার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, তুমি জাস্ট গুগল ড্রাইভে গেলেই আমাদের ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। পুরা ক্লাসের সব পিডিএফ একটা ড্রাইভে আপলোড করা থাকবে, একটা ড্রাইভে আপলোড করা থাকবে, সেখান থেকেই তুমি পেয়ে যাবা। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা ক্লাসে অতিরিক্ত কোনো কথা বলবো না। ক্লাসে আমরা শুধুমাত্র পড়াশোনা করব। তোমাদের জন্য গাইডলাইনের আলাদা ভিডিওস থাকবে, আলাদা লাইভ থাকবে। ক্লাসে আমরা শুধুমাত্র পড়াশোনা করব। তোমাদের কমেন্ট একটু কম পড়বো, একটু কম পড়া মানে আমি কি বুঝাচ্ছি, তোমাদের কোনো ডাউট থাকলে ডেফিনেটলি সেই ডাউট ক্লিয়ারের কমেন্টগুলো পড়বো, বাট তোমাদের সাথে ক্লাসে গল্প স্বল্প আমার কম হবে। ওকে, সো তোমাদের সময় নষ্ট না করি আমরা চলে যাই ক্লাসে। প্রথমেই দেখো কি কি থাকবে এই ক্লাসে, অর্থাৎ পরিমাণগত রসায়নের টোটাল ক্লাসটাতে আমরা কি কি শিখবো সেটা আমরা একটু প্রথমেই দেখার চেষ্টা করি। টোটাল পরিমাণগত রসায়নে আমাদের শুরুতেই মৌলের শতকরা সংযুক্তি শিখতে হবে। শতকরা সংযুক্তি এইটা থেকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন আসতে দেখা যায়, তবে ভার্সিটি কতেও মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। এজন্য আমরা ভার্সিটি কতে শতকরা সংযুক্তির এই পার্টটা ভালো করে শিখে রাখবো। এরপর আসবে হচ্ছে মোলের হিসাব। মোলের হিসাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। মোলের হিসাব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। মোলের হিসাব রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সব বেসিক আমরা ক্লাসে শিখে ফেলবো এবং এখান থেকে সবকিছুই আমরা কভার করে ফেলবো। এরপরে আসে হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র। প্রশ্ন যদি কঠিন করে এবং প্রশ্ন থেকে বা বিভিন্ন বিক্রিয়া থেকে যদি হিসাব করতে বলে, তখন আমাদের সহগ অনুপাত সূত্র থেকে প্রশ্ন আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহগ অনুপাত সূত্র থেকে অল্প কিছু কোশ্চেন আসে যেগুলা বারবার রিপিট হয়, ওই কোশ্চেনগুলো আমরা দেখে ফেলবো যাতে ওগুলো আমাদের কোনো প্রবলেম না হয়। লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়, একবার বা দুইবার করে আসে, মাঝে মাঝেই দেয়। মানে ধরো তুমি যদি 10টা জায়গায় পরীক্ষা দাও, 10টা জায়গা থেকে একটা জায়গাতে হয়তো তুমি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ পেয়ে যাবা। ম্যাক্সিমাম জায়গাতেই পাওয়া যায় না, তবে একটা বা দুইটা জায়গায় তুমি পেয়ে যেতে পারো। মোলারিটি, নরমালিটি, এই জায়গা থেকে মোলারিটি পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে 3টা টপিক আছে মোলারিটি, নরমালিটি, এখান থেকে মোলারিটি পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এই পার্টটা ভালো করে শিখতে হবে। এরপরে আসে হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। কি আসে? শতকরা ঘনমাত্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ, শতকরা ঘনমাত্রা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এরপরে আসে হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসে হচ্ছে লঘুকরণ সূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, দেখে ইজি মনে হয় বাট প্রশ্ন চলে আসে। তারপরে দেখো টাইট্রেশনের ম্যাথ এবং নির্দেশক আছে। টাইট্রেশনের ম্যাথের চেয়ে নির্দেশক পার্টটা থেকে এমসিকিউ বেশি আসে। আমরা নির্দেশক পার্টটা কভার করব। এরপরে দেখো দ্রবণের প্রকৃতি নির্ণয়। প্রশ্ন যদি কখনো কঠিন করে কিংবা রিটেনের জন্য প্রশ্ন দেয়, রিটেনের জন্য দ্রবণের প্রকৃতি নির্ণয় থেকে প্রশ্ন আসে।
জারণ বিজারণের বেসিক, এই বেসিক থেকে তুমি এমসিকিউ পাবা, এই জায়গা থেকে এমসিকিউ পাবা। তারপর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, এখান থেকে এমসিকিউ পাবা। জারণ বিজারণের বিক্রিয়া এবং ম্যাথ, বিশেষ করে 4 ধরনের বিক্রিয়া আছে, এই 4 ধরনের বিক্রিয়া থেকে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি এগুলাতে প্রশ্ন পাবা। আর জারণ বিজারণের ম্যাথ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন দেখা যায়, ঠিক আছে। আর শেষে যে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, এই টোটাল হচ্ছে আমাদের আউটলাইন। এই চ্যাপ্টারে যা যা আমাদের ভার্সিটি ক ইউনিটের জন্য প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছে তুমি এখান থেকে পেয়ে যাবা, এই টোটাল ক্লাসে পেয়ে যাবা। আমরা প্রত্যেকটা টপিকের ভিতরে বিগত বছরের প্রশ্ন একটা দুইটা সলভ করব আমাদের বেসিক ক্লিয়ারিটির জন্য, আর লাস্টে যে আমরা বিগত বছরের 30-40টা মতো প্রশ্ন সলভ করব, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, সো এই ছিল আমাদের টোটাল একটা আউটলাইন, টোটাল একটা আউটলাইন। এই আউটলাইনে তুমি যখন ক্লাস করবা বা এই চ্যাপ্টারটা যখন শুরু করবা, শুরুতে এই আউটলাইনগুলো আগে লিখে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টারে আমি সামনে কি কি পড়তে চলেছি এবং প্রত্যেকটা ক্লাসে আউটলাইনের কতটুকু কভার হচ্ছে। সো তোমার নিজের নোটেও এই আউটলাইনগুলো যেন লেখা থাকে। ওকে, এই আউটলাইনগুলো লেখা থাকে। আচ্ছা, কি করবা, এর পাশাপাশি নির্দেশনা থাকবে, ক্লাস নোট করবা, ক্লাস নোট করবা। ক্লাস যে নোট করবা, টোটাল ক্লাসটা নোট করার পর, আমার সাথে সাথে টোটাল ক্লাসটা নোট করার পর যখন টোটাল ক্লাসটা নোট হয়ে যাবে, এই টোটাল ক্লাসটা নোট ক্যাম স্ক্যানার দিয়ে, মাথায় রাখো, ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ বানাবা। এই পিডিএফ আমাকে একটু দিবা, কেউ তোমাদের ভিতরে যার নোট সবচেয়ে সুন্দর, তার এই হাতে করা নোট আমি কি করব, ড্রাইভে আপলোড দিয়ে দিব, ড্রাইভে আপলোড দিয়ে দিব। কেউ যদি চাও যে এই টোটাল ক্লাসের নোট, অন্যের করা নোট আবার তুমি প্রিন্ট করে পড়বা, তাহলে সেটাও সম্ভব। আমরা এই টোটাল ক্লাস নোট ক্যাম স্ক্যানার দিয়ে প্রিন্ট করা একটা নোট বা হ্যান্ড নোট আমরা কি করব, তোমাদেরকে ওই ড্রাইভে করে দিব, কিন্তু সেটা তোমাদের ভিতর থেকে আসতে হবে। আর যদি পারো প্রতিদিনের নোট প্রতিদিন গ্রুপে শেয়ার করতে পারো, অ্যাডমিশন ক্লাসের নোট গ্রুপে শেয়ার করতে পারো, এতে তোমাদের নিজেদেরই একটা মোটিভেশন থাকবে। ওকে, সো এই ছিল আমাদের টোটাল ক্লাসের ডিরেকশন। এবার আসি আমরা আমাদের আজকের প্রথম টপিকে। প্রথম টপিকেই আমরা পড়বো হচ্ছে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি মানে হচ্ছে যে কোনো একটা যৌগের ভিতরে মৌলগুলার পরিমাণ কত শতাংশ, সেটাকেই বলে শতকরা সংযুক্তি। যেমন ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে একটা পানি আছে, H2O পানি, এই পানির ভিতরে আমরা যদি খেয়াল করি 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তো এই হাইড্রোজেন এবং অক্সিজেন যেটা আছে, এদের পরিমাণ কত শতাংশ, এদের পরিমাণ, কার পরিমাণ কত শতাংশ, খেয়াল করো, কার পরিমাণ কত শতাংশ, এইটাই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। কার পরিমাণ কত শতাংশ, এই যে কার পরিমাণ কত শতাংশ, এটাই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। তো আমরা যখন এই পানির ভিতরে শতকরা সংযুক্তি বের করতে যাব, তখন অক্সিজেনের পরিমাণ কত, হাইড্রোজেনের পরিমাণ কত, এগুলো আমাদের চিন্তা করতে হবে। যেমন ধরো আমরা যদি শতকরা সংযুক্তি বের করতে চাই, তাহলে সরাসরি ফর্মুলা আসবে, শতকরা সংযুক্তি ইকুয়ালস টু, ফর্মুলা আমার সাথে লিখে নাও, শতকরা সংযুক্তি ইকুয়ালস টু, নিচে যাবে মোট যৌগের আণবিক ভর, মোট যৌগের আণবিক ভর, মোট যৌগের আণবিক ভর, আর উপরে যাবে তার নিজের ভর, তার নিজের আণবিক ভর, তার নিজের আণবিক ভর। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে নিচে যাবে মোট যৌগ, উপরে যাবে তার নিজের, ইনটু আমাদের গুণ করতে হবে হচ্ছে 100%। এইটা করলে আমরা শতকরা সংযুক্তি পেয়ে যাচ্ছি। এবার চিন্তা করো, যদি আমাদের বলে যে পানিতে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, পানিতে ঠিক আছে, পানিতে অক্সিজেন এর শতকরা সংযুক্তি কত, শতকরা সংযুক্তি কত, এইটা যদি দেয়, এইটা যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমরা এটা কিভাবে বের করব, যেহেতু আমাদের বের করতে বলছে অক্সিজেনের শতকরা সংযুক্তি, খেয়াল করো, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ লিখতে হবে। অক্সিজেনের পার্সেন্টেজ মানে হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুক্তি, ইকুয়াল টু নিচে যাবে মোট যৌগের আণবিক ভর। মোট যৌগ মানে কি, মোট যৌগ মানে আমাদের পানি, মোট যৌগ মানে কি, মোট যৌগ আমাদের পানি। সো নিচে তুমি মোট পানির আণবিক ভর লিখবা, আর উপরে লিখবা তার নিজের ভর। তার নিজের ভর মানে কি, যারটা বের করতে চাচ্ছি, যারটা বের করতে চাচ্ছি তারটা উপরে। তাহলে বের করতে চাচ্ছি কার, অক্সিজেনের, তো আমি উপরে লিখবো অক্সিজেন, ইনটু আমার এখানে লেখা লাগবে 100%। এই করলে আমার শতকরা সংযুক্তি বের হয়ে যাবে। এবার তুমি আণবিক ভর বসাও। পানির আণবিক ভর খেয়াল করো 18, পানির আণবিক ভর কত, 18,
অক্সিজেন 8 16, 16 সাথে 2টা হাইড্রোজেন 2, তাহলে আসে কত 18। উপরে অক্সিজেনে যদি করো তাহলে আসবে 16 ইন্টু 100%। এই হচ্ছে আমাদের, তুমি যদি বের করো তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি, বুঝতে পারছো? এবার তুমি যদি এই জায়গাতে অক্সিজেনের পরিবর্তে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতে চাও, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কিভাবে বের করবা? সেম ভাবে নিচে যাবে অক্সিজেনের শতকরা সংযুক্তি, এই টোটাল যৌগের শতকরা সংযুক্তি, সেটা যাবে 18, আর উপরে যাবে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, একটার জন্য আণবিক ভর 1, 2টার জন্য 2 দিয়ে গুণ হবে ইন্টু 100%। এই আসবে আমাদের টোটাল ভ্যালু, বুঝতে পারছো? এই আসবে হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। তাহলে এইভাবে আমরা এই জিনিসপত্রগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে যৌগটা আছে, এই যৌগের ভিতরে তোমার একটা অক্সিজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। সো কোথাও যদি আমি এখান থেকে অক্সিজেনেরটা বের করতে পারি, তাহলে 100 থেকে অক্সিজেনেরটা বাদ দিলে অটোমেটিক কিন্তু হাইড্রোজেনেরটা পাওয়া যায়। 100 থেকে অক্সিজেনেরটা বাদ দিলে অটোমেটিক হাইড্রোজেনেরটা পাওয়া যায়। এভাবেও কিন্তু একটা পাইলে আরেকটা বের করা যায়, বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমাদের যদি কখনো এরকম প্রশ্ন করে যে সোডিয়াম সালফেট দ্রবণে, সোডিয়াম সালফেট, হ্যাঁ, Na2 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট না, সোডিয়াম কার্বনেট এ কার্বনের শতকরা সংযুক্তি কত, শতকরা সংযুক্তি কত, এটা কিভাবে বের করব? তো খেয়াল করো, সোডিয়াম কার্বনেটে যদি কার্বনেটটা বের করতে বলে, তাহলে কার্বনের শতকরা সংযুক্তি মানে কার্বন পার্সেন্টেজ। কার্বন পার্সেন্টেজ ইকুয়াল টু নিচে আমি দিব হচ্ছে টোটাল আণবিক ভর। টোটাল আণবিক ভর মানে কি? টোটাল সোডিয়াম কার্বনেট আসবে নিচে, তাহলে টোটাল সোডিয়াম কার্বনেট নিচে লিখলাম, উপরে যাবে শুধু কার্বনেটটা, তাই না? তাহলে উপরে শুধু কার্বন দিলাম ইনটু 100%, এইটা দিলাম। ক্যালকুলেশন করলে দেখো সোডিয়াম কার্বনেটের জন্য আমরা আণবিক ভর মুখস্থ জানি হচ্ছে 106। মুখস্থ আমাদের এটা থাকতে হবে, সোডিয়াম কার্বনেটটা মুখস্থ করা মাস্ট। সোডিয়াম কার্বনেট সব জায়গায় ব্যবহার হবে, বিভিন্ন ম্যাথ করতে গেলে পাবা। সো এটা 106 তুমি লিখলা। উপরে কার্বনের জন্য তুমি লিখবা কত? 12। টোটাল মিলে ক্যালকুলেশন করার সময় এখানে দিবা 100%, ক্যালকুলেশন করলে এখান থেকে বের হয়ে যাবে। এবার বলবা ভাইয়া আপনি যে এইগুলা বসালেন, একটাও তো হাতে ক্যালকুলেশন দেখালেন না। দেখো আমি এইগুলো আন্দাজে বসাইছি, ঠিক আছে? আন্দাজে বসানো মানে কি বুঝাচ্ছি? ধরো আমার র্যান্ডম এই যৌগগুলা মাথায় আসছে, এই যৌগগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমাকে যখন পরীক্ষাতে প্রশ্ন করবে, এমন প্রশ্ন করবে যেটা তুমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারবা, এরকম, ঠিক আছে? আমরা সামনে যখন প্রশ্ন সলভ করবো, আমি তোমাকে একটা পরের কয়েকটা স্লাইড দেখালে বুঝতে পারবা। যখন আমি সামনে প্রশ্ন সলভ করবো, এই দেখো এই টাইপের প্রশ্নগুলো আমি সলভ করাই দিব, এরকম বহুত প্রশ্ন রাখছি। প্রত্যেকটার ক্যালকুলেশন আমি তোমাকে হাতে দেখাই দিব, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? পরীক্ষাতে যেগুলো আসে সেগুলোর প্রত্যেকটা ক্যালকুলেশন আমি দেখাই দিব, চিন্তার কিচ্ছু নাই। তাহলে শতকরা সংযুক্তির এই অংশটা বুঝতে পারছি, বেসিকটা আশা করি বুঝতে পারছি। এবার খেয়াল করো, শতকরা সংযুক্তি বের করতে গেলে বা এই টোটাল চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে ক্যালকুলেট করতে চাও, এই টোটাল চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ যদি তুমি পারতে চাও, তাহলে তোমার এই শখটা জানাই লাগবে। কোন শখটা জানা লাগবে? এই শখটা মাস্ট জানা লাগবে। শখটা কি? শখটা হচ্ছে ভালো করে খেয়াল করো, এই শখটা হচ্ছে ভালো করে খেয়াল করো, আমাদের এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত সেটা জানা লাগবে, কার্বনের কত সেটা জানা লাগবে, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্রোমিয়াম। আমরা মোটামুটি সবাই এই বাম সাইডে যেগুলো আছে এগুলা জানি, এই বাম সাইডের গুলো আমাদের সবার মুখস্থ আছে। এখানে টোটাল 26টা আছে, পারমাণবিক ভর দেয়া আছে 26টা মৌলের। এই বাম সাইডের গুলো আমরা সবাই জানি, ক্রোমিয়ামটা বাদে। ক্রোমিয়ামের যে 52 এটা আমাদের অনেকের মনে থাকে না, বাট ডান সাইডের গুলো আমরা জানি না। ডান সাইডের গুলো আমাদের মুখস্থ করতে হবে মাস্ট। এই 26টা হলে তোমার এখানে কোনো ম্যাথ বাদবে না। তো তুমি কি করবা? ম্যাথ করতে করতে যে মুখস্থ করবা, আর এমনিতে তুমি এই টোটাল চ্যাপ্টারটা যদি আগামী 3-4 দিন পড়ো, 3-4 দিনে প্রতিদিন একবার করে এই জায়গার পারমাণবিক ভরগুলো মুখস্থ করবা। যেমন ধরো ম্যাঙ্গানিজের জন্য 54.93, মানে ম্যাঙ্গানিজের জন্য 55 ধরবা সব সময়, ম্যাঙ্গানিজের জন্য 55 মুখস্থ করবা। আয়রনের জন্য 55.85, এটা মুখস্থ। নিকেলের জন্য এখানে আমার আসে হচ্ছে 58.5 বা 58.7 মুখস্থ। বিশেষ করে এই দুইটা কোনটা? কপার 63.5 আর হচ্ছে জিঙ্ক 65, এই দুইটা মাস্ট মুখস্থ করতে হবে। কপার এবং জিঙ্ক এত পরিমাণ আসে বলে বোঝানো যাবে না। এরপরে তুমি আর্সেনিকেরটা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, বাট সিলভারেরটা মাস্ট। সিলভার কত? 108 মাস্ট মুখস্থ করতে হবে। এরপরে দেখো বেরিয়াম তুমি চাইলে মুখস্থ করতে পারো। মার্কারি, এইটা আমাদের প্রয়োজন পড়ে, সরাসরি এটা এমসিকিউতেও দিয়ে দেয়। মার্কারি 200 এবং লেড যেটা আছে, লেড হচ্ছে 207।
ঠিক আছে, বাকিগুলো তুমি চাইলে মুখস্থ করতে পারো, না চাইলে সমস্যা নেই। ম্যাথ করতে করতে এমনিতেই তুমি দেখবা যে ব্যবহার হচ্ছে। আমি যেগুলো দাগাই দিছি এগুলো মাস্ট, বাম সাইডে এগুলো তো জানাই লাগবে, এগুলো আমাদের মাস্ট ফলো করতে হবে। ওকে, এগুলো ফলো করে তারপরে তুমি ম্যাথ করবা। এবার দেখো শতকরা সংযুক্তি থেকে একটা খুব কমন প্রশ্ন আসে, খুব কমন প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন আসে যেটা তোমাকে মাস্ট শেখা লাগবে। দেখো এই পেজটা তুমি ভালো করে শিখছো, এই পেজটা ভালো করে শেখার পর শতকরা সংযুক্তি থেকে একটা মাস্ট কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং এও আসে আবার ভার্সিটি কতেও আসে, এটা ভালো করে শিখবা। বলছে কি প্রশ্নটা এরকম ব্লু ভিট্রিয়ালে পানির শতকরা সংযুক্তি কত? পানির শতকরা সংযুক্তি কত? এটা হচ্ছে আমাদের মাস্ট প্রশ্ন। তো এটা এতবার আসছে, এটা ইঞ্জিনিয়ারিং এও আসছে, ভার্সিটি কতেও আসছে। ইঞ্জিনিয়ারিং এ তো আমাদের ক্যালকুলেটর দিয়ে দেয়, ক্যালকুলেটর সহ আমরা এটা ক্যালকুলেট করতে পারি। বাট ভার্সিটি কতে যখন দিবে তখন ক্যালকুলেটর দিবে না, আবার ক্যালকুলেশনটা বড়। তো ক্যালকুলেশনটা বড় হওয়ার কারণে আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেট করে এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করতে হবে। এই প্রশ্নের উত্তরটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। বিকজ আমরা যেন এই প্রশ্নটা দেখেই দাগাই দিতে পারি যে আসলে উত্তর কি। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্নের টেকনিক। এখন এই টেকনিক ফলো করে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই প্রশ্নটার উত্তর কি হবে। তো আমরা মাথায় রাখবো প্রশ্ন আসবে ব্লু ভিট্রিয়ালে পানির শতকরা সংযুক্তি কত। এবার আসো ব্লু ভিট্রিয়ালের সংকেত কি মাথায় রাখবো, কপার সালফেট এর সাথে 5 মলিকিউল পানি, এইটাকে ব্লু ভিট্রিয়াল বলে। কপার সালফেটের সাথে 5 মলিকিউল পানি, এটাকে কি বলে? ব্লু ভিট্রিয়াল বলে। তাহলে এখানে যদি আমাদের পানির শতকরা সংযুক্তি বের করতে বলে, তাহলে এখানে আমাদের পানির পার্সেন্টেজ এইটা বের করা লাগবে, পানির পার্সেন্টেজ। তাহলে পানির পার্সেন্টেজ ইকুয়ালস টু, নিচে যাবে আমাদের মোট যৌগের আণবিক ভর, মোট যৌগকে কপার সালফেট ইনটু তার সাথে 5 মলিকিউল পানি, আর উপরে যাবে কি? উপরে যাবে তার নিজের ভর, নিজে মানে কি? পানি। পানি মোট কয় মলিকিউল আছে? 5 মলিকিউল আছে, ইনটু এখানে গুণ করো 100%। এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। কপার সালফেট ইনটু 5 মলিকিউল পানি, নিচে যাবে আমাদের মোট, উপরে যাবে তার নিজের, নিচে যাবে মোট, উপরে যাবে কি? তার নিজের। তাহলে মোট উপরে তার নিজের দিলাম। এবার দেখো আমরা এই জায়গাতে টোটাল ক্যালকুলেশনটা কি পারবো? উত্তর হচ্ছে পারবো, আমাদের জাস্ট করতে হবে। খেয়াল করো, কপারের জন্য আমরা জানি আণবিক ভর 63.5, সালফারের জন্য 1632, অক্সিজেনের জন্য 8 16 গুণ 4। এরপরে এই জায়গায় যে পানি আছে না, পানি মানে কত? 18 গ্রাম, তাই না? 18 গ্রাম কয়টা পানি আছে? 5টা। এই টোটাল মিলে গুণ করলাম। উপরেও আমাদের দেখো 5 আছে পানির সংখ্যা, একটা পানির জন্য 18 গ্রাম, ইনটু আমরা সাইডে লিখলাম 100%। এইটা ক্যালকুলেট করো, 36 পয়েন্ট সামথিং আসবে। আমি তারপরে তোমাদের ক্যালকুলেটর দিয়ে করে দেখাই যাতে তোমরা বিশ্বাস করো আমার কথা। 5 ইনটু 18 ডিভাইডেড বাই 63.5, ক্যালকুলেশন করি, 63.5 প্লাস সালফার 1632, অক্সিজেন 8 16 গুণ 4 প্লাস 18 গুণ 5, এই টোটাল মিলে ক্যালকুলেশন করার পর এর সাথে 100 দিয়ে গুণ করলে এটা আসে হচ্ছে 36.07%, যেটাকে আমরা মোটা দাগে 36% বলতে পারি, যেটাকে আমরা মোটা দাগে 36% বলতে পারি। এই যে মোটা দাগে 36%, এই কথাটা কেন বলছি? এই প্রশ্নটা দেখেই আমি বলে দিব পানির শতকরা পরিমাণ হচ্ছে 36%। এটাই আমার এমসিকিউ অ্যান্সার। এটাই কি? এটাই আমার এমসিকিউ অ্যান্সার। শতকরা সংযুক্তি থেকে আমি একটা জিনিস তোমাকে মুখস্থ করতে বললাম, এটা মুখস্থ করে যাও ভাই। একটা জিনিস মুখস্থ করতে বললাম, এটা মুখস্থ করে যাও, তুমি পারবা। বাকি যা আসবে তুমি পারবা। এই একটা জিনিস মুখস্থ করতে বললাম, পারবা না? পারবা কিনা বলো? এই একটা জিনিস মুখস্থ করতে বললাম, একটা জিনিস মুখস্থ করে যাবা, বাকি ভাইয়ার উপর ছেড়ে দাও। ওকে, এখান থেকে আগে যেই জিনিসপত্রগুলো দেখাইছি না, এগুলা ইম্পর্টেন্ট। এই যে এখানে যে সিস্টেমগুলো দেখালাম, এই সিস্টেমগুলো শেখা ইম্পর্টেন্ট। যদি উল্টাপাল্টা প্রশ্ন দিয়ে দেয়, যদি অন্য কোনো যৌগ দেয়, সেই যৌগগুলোর জন্য যেই বেসিক লাগবে, বেসিক আমরা দিয়ে দিছি, বেসিক নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রশ্নটা আমার সলভ করতে শিখে যেতে হবে, উত্তর সহ। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের নোট ডান। এখন এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি আমাকে একটু কমেন্টে জানাবা যে তুমি বুঝতে পারছো কিনা। এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি তুমি আমাকে একটু কমেন্টে জানাবা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী অংশে যাব। ওকে।
তো আমাকে একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি এগুলা একটু কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী পার্টে যাব। ওকে, রাফিহা তাবাসসুম মাইশা বলছে বুঝতে পারছি। মৃদুল বার্মা আছে আমাদের সাথে বিক্রম রয় শুভ আছে। আমাদের টোটাল কোর্সে 140 জন মতো, 140 জন লাস্ট যখন আমি দেখছি তখন মেবি 145 জন মতো জয়েন করছে। আর তোমরা ক্লাস করতেছো মোটামুটি 40-50 জনের কাছাকাছি, বাকিরা হয়তো রেকর্ড দেখবা। বাট প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন কইরো, হ্যাঁ প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন কইরো, জমাই ফেলো না, তাহলে তুমি দেখবা এই কোর্স থেকে তুমি সবচেয়ে বেস্ট আউটপুট পাবা। তুমি এই যে 1000 টাকা দিয়ে ভর্তি হইছো না, এই 1000 টাকা তুমি একদম এখানে 100-এ উসুল করে নিয়ে বের হচ্ছ, এটা তুমি ফিল পাবা, আই ক্যান গ্যারান্টি ইউ। পরে আসো, এরপরে আমাদের টপিক 2 শিখতে হবে। টপিক 2 হচ্ছে আমাদের মোলের হিসাব। টপিক 2 কি? টপিক 2 হচ্ছে আমাদের মোলের হিসাব। আমাদের এখন মোলের হিসাব শিখতে হবে। তো আমরা মোল সংক্রান্ত জিনিসপত্র আগেও ভালো করে শিখছি, আজকে আবার নতুন করে মোল সংক্রান্ত জিনিসপত্রগুলো ভালো করে শিখবো। চলো আমরা মোলের বেসিক শিখি। তো খেয়াল করো, আমরা মোলের একটা এক লাইনে ফর্মুলা শিখবো। এক লাইনে ফর্মুলা কি? মোল ইকুয়ালস টু বা এন ইকুয়ালস টু, তুমি ফর্মুলা লিখবা W ডিভাইডেড বাই M, তারপর ফর্মুলা লিখবা N ডিভাইডেড বাই NA, তারপরে ফর্মুলা লিখবা VL ডিভাইডেড বাই 22.4, তারপর ফর্মুলা লিখবা VL ডিভাইডেড বাই 24.8, তারপরে লিখবা হচ্ছে PV বাই RT, তারপরে লিখবা হচ্ছে VS যেখানে V লিটারে, তারপরে আরেকটা লিখবা হচ্ছে IT বাই EF। ওকে, IT বাই EF। এই যে আমি এক লাইনে ফর্মুলা লিখে দিলাম, এই এক লাইনে ফর্মুলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখন আমি ব্যাখ্যা করব এই এক লাইনে ফর্মুলাটা কেন গুরুত্বপূর্ণ। যদি কখনো আমাদের টোটাল কেমিস্ট্রির যে কোনো জায়গাতে মোল নিয়ে কিছু বলে, তখন আমাদের এন এর ভ্যালু বের করা লাগবে। এন মানে হচ্ছে মোল। যদি আমাদের কখনো টোটাল কেমিস্ট্রিতে ভর দেয়া থাকে এবং ভর থেকে হিসাব করতে হয়, ভর থেকে হিসাব করলে W/M এই জিনিসটা নিয়ে ক্যালকুলেট করতে হবে। যে কোনো জায়গাতে যদি ভর দেয়া থাকে, ভর দিয়ে ক্যালকুলেট করতে হয়, তখন আমাদের W/M নিয়ে ক্যালকুলেট করতে হবে। যেখানে W মানে হচ্ছে যে ভর দেয়া থাকবে। W মানে কি? W মানে যে ভর দেওয়া থাকবে, যে ভর দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের W। তাহলে এমটা কি? এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, মাথায় রাখবো। W হচ্ছে আমাদের যেই ভর দেয়া থাকবে, আর এম হচ্ছে আমাদের আণবিক ভর, মাথায় থাকে যেন। ওকে, এরপরে যদি কোথাও আমাদের টোটাল কেমিস্ট্রিতে কোথাও আমাদের যদি সংখ্যা দিয়ে হিসাব করতে বলে, সংখ্যা দিয়ে হিসাব করতে বললেই আমরা এই n/n তে যাব। n/n এইটা দিয়ে সংখ্যার হিসাব বোঝায়। কি বোঝায়? সংখ্যার হিসাব। এখন প্রশ্ন হচ্ছে কিসের সংখ্যার হিসাব? খেয়াল করো, এখানে 3 ধরনের সংখ্যা আছে। আমাদের এখানে অণু সংখ্যা হিসাব করতে বলতে পারে, আমাদের এখানে পরমাণু সংখ্যা হিসাব করতে বলতে পারে, আমাদের এখানে আয়ন সংখ্যা হিসাব করতে বলতে পারে। ঠিক আছে, 3 ধরনের সংখ্যা হিসাব হয়। 3 ধরনের সংখ্যা হিসাব হয়, একটা হচ্ছে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা। মাথায় রাখতে হবে, যখন আমাদের সংখ্যা দিয়ে হিসাব করতে বলবে, যেইটা দেয়া থাকবে আমরা সেটাই পাবো। ক্যালকুলেশন করে যেইটা দেয়া থাকবে আমরা সেটাই পাবো। মানে ধরো কোথাও যদি অণু সংখ্যা দেয়া থাকে, ক্যালকুলেশন শেষ করে আমরা অণু থেকে অণু পাবো। আমরা ক্যালকুলেশন শেষ করে যদি পরমাণু দেয়া থাকে, পরমাণু থেকে পরমাণু পাবো। ঠিক আছে, পরমাণু থেকে পরমাণু পাবো। যদি আমাদের আয়ন দেয়া থাকে, ক্যালকুলেশন শেষ করে আয়ন থেকে আয়নই পাবো। এই কথাটা মাথায় রাখতে হবে। একটু পরে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এই কথার মহত্ব কি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা অণু থেকে অণু পাবো, পরমাণু থেকে পরমাণু পাবো, আয়ন থেকে আয়ন পাবো, মাথায় রাখলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি কি দেয়া আছে। দেখো, Na মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। Na মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে, এইটার ভ্যালু আমরা ভার্সিটি ক ইউনিটের জন্য মুখস্থ রাখবো 6 × 10⁻23। আসলে ভ্যালু কত? আসলে হচ্ছে 6.023 × 10⁻23। বাট হিসাবের সুবিধার্থে আমরা এখানে 6 × 10⁻23 লিখি। এটা আমাদের মাথায় রাখতে হবে। উপরে যেই এনটা দেয়া আছে, এটা হচ্ছে যেই সংখ্যা দেয়া থাকবে বা যেই সংখ্যা বের করতে বলবে।
যেই সংখ্যা দেয়া থাকবে বা যেই সংখ্যা বের করতে বলবে সেটা দিয়ে আমি n বুঝবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার মাথায় রাখবো এই VL ডিভাইডেড বাই 22.4 এটা হচ্ছে এসটিপি তে আয়তনের কথা যদি বলা থাকে, এসটিপি তে আয়তনের কথা যদি বলা থাকে তখন আমরা VL ডিভাইডেড বাই 22.4 এইটাই আসবো। দেখো যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপি তে 22.4 লিটারে 1 মোল হয়। যে কোনো গ্যাস, তুমি নাইট্রোজেন গ্যাস নাও, অক্সিজেন গ্যাস নাও, হাইড্রোজেন গ্যাস নাও, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপি তে 22.4 লিটারে 1 মোল হয়। তাহলে আমরা এখানে যে 22.4 লিটার পাচ্ছি, এই 22.4 লিটার আমরা এখানে 1 মোল পাবো। কি পাবো? 1 মোল পাবো। তো আমাদের যে আয়তন দেয়া থাকবে সেটা এই VL এর জায়গায় বসাতে হবে, ডিভাইডেড বাই 22.4। এখান থেকে যে রেশিওটা পাবো, এই রেশিও থেকে আমরা কি পাবো? আমরা মোল পাবো। সো যদি আমরা এসটিপি তে আয়তনের কথা দিয়ে মোল বা অন্য কোনো হিসাব বের করতে যাই, ডেফিনেটলি আমার এই রেশিওটা আসবে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে VL ডিভাইডেড বাই 24.8 এইটা কই থেকে আসলো? এটা হচ্ছে SATP কন্ডিশনে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, SATP মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, পরিবেশ রসায়নে এসটিপি এসএটিপি সম্পর্কে আমরা আরো ডিটেল পড়বো, ওখানে যে দেখবো। এখানে জাস্ট আমরা দুইটা কন্ডিশন মনে রাখলেই হচ্ছে যে দুইটা কন্ডিশনের জন্য ইয়া আলাদা। এবার আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন ভার্সিটি কো অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতেছি তখন এনটিপি বলে আরেকটা কন্ডিশন থাকবে, এনটিপি। এনটিপি কন্ডিশনে বেসিক্যালি 1 মোলের জন্য গ্যাসের যে আয়তন, ঠিক আছে, এনটিপি কন্ডিশনে 1 মোলের জন্য গ্যাসের যে আয়তন VL ইকুয়ালস টু 24.04 লিটার হয়। কত? 24.04 লিটার হয়। কিন্তু অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে টিচাররা এনটিপি আর এসটিপি কে সেম ধরে, এনটিপি আর এসটিপি কে সেম ধরে, ফলে এখানে 22.4 লিটার এটা দিয়েই ম্যাথ করতে হয়। মাথায় থাকে জানো, কারণ কি প্রশ্নে আমরা এনটিপি লেখা দেখবো, বাট উত্তর আমাদের 22.4 লিটার দিয়ে বের করতে হবে। এই সমস্যাটা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি টিচাররা করে, যারা ইউনিভার্সিটি টিচার হিসেবে তোমার ইয়া করে, প্রশ্ন করে অ্যাডমিশন টেস্টে, তারা এই সমস্যাটা করে। তাহলে আমরা মাথায় রাখবো এনটিপি তে আয়তন কিন্তু 24.04, কিন্তু আমরা যখন ম্যাথ করব, ম্যাথের ক্ষেত্রে আমাদের 22.4 দিয়ে ম্যাথ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে, এক্সেপশন যদি 22.4 দিয়ে না মিলে তখন আমরা 24.04 দিয়ে হিসাব করব। তাছাড়া আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 22.4 দিয়েই করতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। পিভি বাই আরটি এটা দিয়ে কি বুঝাই? যদি আমাদের আলাদা আলাদা প্রেসার, ভলিউম, তারপরে টেম্পারেচার এগুলো দেয়া থাকে, তখন আমরা মোল বের করি হচ্ছে পিভি বাই আরটি দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পিভি বাই আরটি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এই ইউনিটে হিসাব করতে হয়। কোন ইউনিটে? লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। ওকে, এবার খেয়াল করো লাস্টে যে অংশটা আছে n ইকুয়ালস টু VS, এইটা হচ্ছে মোলারিটির ফর্মুলা, যেখানে S মানে হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা, আর V মানে কি? V মানে হচ্ছে আমার আয়তন লিটারে। এই ফর্মুলা সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। আর লাস্টে যে ফর্মুলাটা লিখছি এটা মনে রাখো, আপাতত মনে রাখো, বাট এটা আসলে তড়িৎ রসায়ন থেকে নেয়া। এটা কই থেকে নেয়া? এটা আসলে তড়িৎ রসায়ন থেকে নেয়া। আপাতত মনে রাখো, বাট এটা আমরা তড়িৎ রসায়নে যে বিস্তারিত পড়বো। ঠিক আছে, সো আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ফর্মুলাগুলো এক লাইনে শেখালেন কেন? এক লাইনে শেখানোর কারণ হচ্ছে আমাদের এই জায়গার যে কোনোটার সাথে যে কোনোটার রিলেশন তৈরি করতে বলতে পারে। যদি আমাদের যদি ভর থেকে মোল বের করতে বলে তাহলে এইটার সাথে এইটার রিলেশন হবে। যদি সংখ্যা থেকে মোল বের করতে বলে এইটার সাথে এইটার রিলেশন হবে। যদি আমার সংখ্যা থেকে ভর বের করতে বলে তখন এইটার সাথে এইটার রিলেশন হবে। এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করে, একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ মানে পরিবর্তন করে করে আমাদের এই টোটাল জিনিসটা হচ্ছে ব্যবহার হয়। এখন তুমি আমাকে বলো আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি এটুকু বুঝছো কিনা, আর ক্লাস কেমন লাগতেছে। তো এই জিনিসটার একটা ছবি তুলে নাও, বা তুমি এগুলা খাতায় আমার সাথে সাথে আমি যেভাবে লিখছি এভাবে নোট করে নাও, নোট করে নাও, তাহলে তোমার জন্য ইজি হবে। আচ্ছা, এবার আসো আমরা এই মোলের হিসাব থেকে ম্যাথ করব। এই ম্যাথের ক্ষেত্রে আমি এখন আমার মতো করে তোমাদের কিছু ম্যাথ দেখাবো, আমার মতো করে আমি তোমাদের কিছু ম্যাথ দেখাবো। সো চলো আমরা কয়েকটা ম্যাথ দেখব। প্রথমে ধরো তোমার কাছে এরকম বললো যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু সংখ্যা কত? তো খেয়াল করো এই যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু সংখ্যা কত জিজ্ঞেস করছে, আমার বের করতে বলছে অণু সংখ্যা, আর দেয়া আছে কি? দেয়া আছে 11 গ্রাম। তাহলে ভালো করে বুঝবা
সংখ্যা যেটা দেয়া আছে, এই সংখ্যা থাকলে আমাদের রেশিও ছিল n/n এ। আর যখন আমার ভর দেয়া আছে, ভর দেয়া থাকলে ফর্মুলা ছিল w/m। তাহলে আমরা এই দুইটা থেকে ডাইরেক্ট ফর্মুলা বের করতে পারতেছি না, w/m = n/n এ। পারতেছি কিনা বলো তো? খেয়াল করে দেখো, যখনই আমরা এরকম দেখবো যে একটাই ভর দেয়া আছে, ভর দেয়া থাকলে আমাদের ফর্মুলা কি w/m। জিজ্ঞেস করছে অনুসংখ্যা কত, সংখ্যার কথা বললে আমরা n/n তে যাব। তাহলে আমরা এই দুইটার ভিতরে রিলেশন বের করতে পারতেছি। এবার খেয়াল করো, আমাদের এই জায়গায় যে সম্পর্কটা পাইছি, আমরা বলছিলাম w মানে যেই ভর দেয়া থাকবে, ভর কত দেয়া আছে 11 গ্রাম, তাহলে উপরে w এর জায়গায় আমরা 11 বসালাম। নিচে আমার m আছে, m মানে কি, m মানে হচ্ছে আণবিক ভর। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিসের আণবিক ভর? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44 ইকুয়ালস টু উপরে দেখো n/n এ। n মানে হচ্ছে যেই সংখ্যা বের করতে হবে, বের করতে হবে কার সংখ্যা? n। এইটা n এ মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত বসাবো? 6 × 10⁻23। ক্যালকুলেশন করলে খেয়াল করো, এই 11 সাথে 44 ক্যালকুলেশন করলে 4 11 44, আর গুণ করো, n ইকুয়ালস টু আমার রেজাল্ট আসে 6 × 10⁻23 / 4। এবার এটাকে আমি মুখে মুখে ক্যালকুলেশন করব কিভাবে? এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 3 দুগুণা 6 আসে, 2 দুগুণা 4 আসে। এটার সাথে এটা কাটাকাটি করলে 1.5 আসে, তাই না? তাহলে এখান থেকে মানে 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5। তাহলে এখান থেকে আমি রেজাল্ট পাই 1.5 × 10⁻23 এতটি অণু। বুঝতে পারছো কিনা? এতটি অণু। এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী। তো দেখো এইভাবে আমাদের ম্যাথগুলা করতে হবে। একবার তুমি যদি এটা বুঝে যাও তাহলে আর কখনো তোমার ভুল হবে না। কিসের সাথে কি করলাম? সংখ্যার সাথে ভরের সম্পর্ক নিয়ে একটা ম্যাথ করলাম। আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা ম্যাথ থাকবে। এবার ধরো আমাকে এরকম বললো যে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেন, খেয়াল করো 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণু সংখ্যা এসটিপিতে কত? এই হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমি সলভ করব কিভাবে, ভালো করে বোঝার চেষ্টা করব। আমার এখানে বলছে 11.2 লিটার, লিটার মানে কি আয়তন, আয়তন কিসে দেয়া আছে বলেই দিছে এসটিপিতে। জিজ্ঞেস করছে অক্সিজেন পরমাণু সংখ্যা, তাহলে আমার সংখ্যা বলছে না ভাইয়া? সংখ্যা বললে আমরা জানি সম্পর্ক হচ্ছে n/n এ, সংখ্যা বললে আমরা জানি সম্পর্ক হচ্ছে n/n এ। এবার আমার এখানে আরেকটা জিনিস দিয়ে দিছে এসটিপিতে আয়তন। আমরা জানি এসটিপিতে আয়তন বললে VL / 22.4 লিটার। এই সম্পর্কগুলো আমি কই থেকে পাচ্ছি বলো তো? ওই যে আগের পেজে আমি একবারে সম্পর্ক লেখাইছি না, আগের পেজে একবারে সম্পর্ক লেখাইছি, এখান থেকে দেখো সংখ্যার সাথে এসটিপিতে আয়তনের সম্পর্ক, এইটার সাথে এইটা কি সমান। মানে আমাকে যদি যে কোনো কিছু দিয়ে দেয় তাহলে যে কোনো দুইটাকে আমি র্যান্ডমলি ইকুয়াল লিখতে পারবো। এই সম্পর্ক থেকে আমি যে কোনো দুইটাকে র্যান্ডমলি ইকুয়াল লিখতে পারবো। এখান থেকে আমি ইকুয়াল নিছি এই দুইটা ইকুয়াল নিয়ে দেখো আমি এই জায়গাতে নতুন সম্পর্ক বের করলাম। এবার আমি তোমাকে একটা ট্রিক শিখিয়েছিলাম। ট্রিকটা কি ছিল? যে যদি আমাদের অণু দেয়া থাকে, অণু থেকে আমরা অণুই পাবো। যেমন ধরো এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড অণু দেয়া আছে, তো এই অণু থেকে আমি ক্যালকুলেশন শেষে অণুই পাবো। তার মানে এখানে যে এনটা বের করতেছি না আমি, এনটা আসলে অণু। কি অণু? কার্বন ডাই অক্সাইড অণু। এই এনটা আসলে অণু। কি অণু? কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে VL / 22.4 লিটার ইন্টু NA, এটা আসলে আমাদের কার্বন ডাই অক্সাইড অণু। বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড অণু। এবারটা ভালো করে বোঝার চেষ্টা করবো, আমাদের ভ্যালু কি কি দেয়া আছে। দেখো 11.4 লিটার, এটা কি আয়তন দেয়া আছে না, এসটিপিতে আয়তন। তো আমরা জানি VL মানে যেই আয়তন দেয়া থাকবে, আয়তন কত দেয়া আছে 11.2 লিটার। তো উপরে তুমি 11.2 বসালা, নিচে বসালা 22.4 ইন্টু NA মানে কত? NA মানে 6 × 10⁻23 এটা। এবার তুমি যদি এখান থেকে একটু কাটাকাটি করো, এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে দেখো 2 পাওয়া যায়, এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো এখানে 3 পাওয়া যায়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3 × 10⁻23টি অণু আসে। কি আসে? এতটি অণু আসে। আবার আমাদের চাইছে আবার অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু, পরমাণু মানে কি? একটা। তো ভালো করে খেয়াল করবো, আমরা একটা কার্বন ডাই অক্সাইড অণুতে 2টা অক্সিজেন পরমাণু থাকে।
কি থাকে, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে 2টা অক্সিজেন পরমাণু থাকে। তার মানে আমি যখন এই জায়গা থেকে অণু সংখ্যা থেকে পরমাণু সংখ্যায় কনভার্ট করতে যাব, তাহলে একটা অণুতে যেহেতু 2টা পরমাণু আছে, টোটাল অণু সংখ্যার সাথে 2 দিয়ে গুণ করলে 3 × 10⁻23 এর সাথে 2 দিয়ে গুণ করলে এতগুলা পরমাণু বের হয়ে যাবে, রেজাল্ট আসবে 6 × 10⁻23। এই হচ্ছে আমাদের পরমাণু বের করার সিস্টেম। তো ভালো করে একটা জিনিস খেয়াল রাখবা, যদি কখনো আমাদের অণু থেকে পরমাণুতে কনভার্ট করতে বলে, তখন একটা অণুতে পরমাণু সংখ্যা কত, সেটাকে x দিয়ে প্রকাশ করবা। সেটাকে কি দিয়ে প্রকাশ করবা? x দিয়ে। এই x দিয়ে প্রকাশ করে তুমি যদি টোটাল পরমাণু সংখ্যার এই ফর্মুলা বা অণু সংখ্যার ফর্মুলার মাঝখানে এখানেই x দিয়ে গুণ করতে পারো, তাহলে একবারে এক লাইনেই করা সম্ভব। বাট আপাতত আমরা ওই সিস্টেমে না যাই, আমরা ম্যাথ করতে যে ওই সিস্টেম দেখাবো। আমি যখন ম্যাথ করাবো তোমাদের, ম্যাথ করতে যে আমি ওই সিস্টেম দেখাবো, আপাতত ওই সিস্টেমে না যাই। আপাতত সহজ করে বুঝো। সহজ করে কি বুঝবা? যে একটা অণুতে 2টা পরমাণু আছে, তার মানে পরমাণু সংখ্যাতে কনভার্ট করতে গেলে 2 দিয়ে গুণ হবে। বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝতে পারো তাহলে ওকে, বুঝতে পারলে একদম পারফেক্ট। আর যদি না বুঝতে পারো তাহলে চলো আস্তে আস্তে আমরা বুঝাবো আরো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আরেকটা ম্যাথ করাই। আরেকটা ম্যাথে আমাদের এরকম বলছে, সাপোজ ধরে নাও এরকম বলছে যে 49 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড এ অক্সিজেন পরমাণু সংখ্যা কত? 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু সংখ্যা কত? খেয়াল করো, আমাদের এখানে ভর দেয়া আছে। ভর দেয়া থাকলে ফর্মুলা হবে হচ্ছে W/M। আচ্ছা, আমাদের এখানে সংখ্যা চাইছে, তাই না? অক্সিজেন পরমাণু সংখ্যা দেয়া থাকলে N/Na। বাট মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড দেয়া আছে, কি দেয়া আছে? যেহেতু আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড দেয়া আছে, সালফিউরিক অ্যাসিড একটা অণু থেকে আমাদের যাইতে হবে পরমাণুতে। খেয়াল করতে হবে একটা অণুতে পরমাণু সংখ্যা কত। খেয়াল করো, একটা সালফিউরিক অ্যাসিড অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা হচ্ছে 4টা। কয়টা? 4টা। তার মানে এখান থেকে আমি x = 4 পাবো। কি পাবো? x = 4। এবার যদি আমি এখানে সরাসরি পরমাণু সংখ্যা বের করতে চাই বা অক্সিজেন পরমাণু সংখ্যা বের করতে চাই, তাহলে আগে আমি অণু সংখ্যা বের করে নিব। অণু সংখ্যা N = W/M × Na। এটা আসে। এটা কি বের করলাম? এটা হচ্ছে অণু সংখ্যা। এই অণু সংখ্যা থেকে যদি আমি এখন পরমাণু সংখ্যায় কনভার্ট করতে চাই, তাহলে W/M × Na এইটার সাথে খেয়াল করো, ওই যে একটা অণুতে 4টা পরমাণু, সেই 4টা পরমাণুর এক্সটা গুণ করে নিতে হবে। কি করতে হবে? গুণ করে নিতে হবে। এইবার তুমি এক লাইনে বের করতে পারবা। কিভাবে? W এর ভ্যালু দেখো দেয়া আছে 49 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। লিখে ফেললাম। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6 × 10⁻23। এখানে পরমাণু সংখ্যা কত আসবে? x এর ভ্যালু দেখো 4 আসে। টোটাল মিলে ক্যালকুলেট করো, ইজিলি বের করতে পারবা। এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসবে। এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসবে। 2 দিয়ে গুণ করলে 6 × 12 × 10⁻23। এটা আসে হচ্ছে আমার ভ্যালু। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? 6 × 12 10⁻23। এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। তো এইভাবে আমরা ইজিলি যে কোনো একটা জিনিসের ক্যালকুলেশন করে ফেলতে পারবো, খুব সিম্পলি করে ফেলতে পারবো। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি রিক্যাপ করা লাগে আমাকে বললে আমি রিক্যাপ করে দিব, আর যদি রিক্যাপ করা না লাগে তাহলে আমরা নেক্সট পার্টে যাব। এই যা দেখালাম, যেভাবে দেখালাম, এই প্রত্যেকটা পার্টের ক্যালকুলেশন তোমার খাতায় থাকা চাই। তুমি জানো যে কোনো পরীক্ষার আগের দিন এই পার্টগুলার ক্যালকুলেশনগুলা দেখে যাইতে পারো, কারণ পরীক্ষার হলে যে এগুলাই পাবা। সো তুমি যদি দেখে যাও তাহলে তুমি পরীক্ষার হলে যে পারবা, আর তুমি যদি দেখে না যাও তাহলে পরীক্ষার হলে যে পারবা না। মাথায় থাকে যেন। ওকে, এবার আসো আমরা আমাদের আজকের ক্লাসের পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে এসে আমরা এখন বিগত বছরের প্রশ্ন সলভ করব। যেমন ধরো চিটাগং ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, খেয়াল করো, চিটাগং ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল গত বছরের এই প্রশ্নটা দেখো। চিটাগং ইউনিভার্সিটি 23-24 সালে আসছিল। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে এসটিপিতে কোন গ্যাসের 1 লিটারে বিদ্যমান অণু সংখ্যা কত? যেখানে গ্যাসের আণবিক ভর দেয়া আছে, আমাদের চাইছে কি বিদ্যমান অণু সংখ্যা।
তো অনুসংখ্যা যদি বলে, সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই na। এবার বলছে এসটিপি তে 1 লিটার আয়তন, তাহলে আমরা জানি এসটিপি তে আয়তনের ফর্মুলা হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। এবার এখান থেকে আমার অনুসংখ্যা বের করতে গেলে n এর ভ্যালু বের করতে হবে, n ইকুয়ালস টু na ইন্টু VL ডিভাইডেড বাই 22.4 লিটার। তো খেয়াল করো, আমার যখন এসটিপি তে আয়তন এবং সংখ্যা বের করতে বলছে তখন তো আমার আণবিক ভরের কোনো জায়গা নাই, আণবিক ভর লাগবেই না, আণবিক ভর ছাড়াই তুমি করে ফেলতে পারবা। na বা অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আমরা মুখস্থ বসাই 6 × 10⁻23। আমাদের বলে দিছে 1 লিটার আয়তন, মানে যে আয়তন দেয়া থাকবে সেটা কত 1 ডিভাইডেড বাই নিচে খেয়াল করো 22.4। এবার এই জায়গা থেকে আমাদের হিসাব করে বের করতে হবে কত আসবে অ্যান্সার। তো খেয়াল করো, আমরা ইজিলি হিসাব করে বের করে ফেলতে পারি। কিভাবে ইজিলি বের করে ফেলতে পারি, এই জায়গায় আমরা এই যে 22.4 পাচ্ছি না, এই 22.4 কে এভাবে চিন্তা করো, 22.4 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো আর 10 দিয়ে গুণ করো, খেয়াল করো 10 দিয়ে ভাগ করো আর 10 দিয়ে গুণ করো, তো 10 এখানে গুণ হয়ে গেল, এই ভাগটা এটার সাথে কাটাকাটি করলে 2.24 আসে। কত আসে? 2.2 আসে। এবার দেখো এই 6 কে 2.2 দিয়ে তুমি যদি ভাগ করো, 6 কে 2.2 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে 2.8 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। অ্যাপ্রক্স ক্যালকুলেশন করছি, এক্সাক্ট ক্যালকুলেশন করি নাই। 2.8 বা 2.6 এর কাছাকাছি একটা ক্যালকুলেশন আসে, তাই না? কারণ কি, এখানে যদি 2 হইতো তাহলে 3 × 2 = 6 হতো, মানে এখানে 3 হতো, এখানে 2 হতো। এখানে যদি 2.2 আছে, এখানে 3 এর চেয়ে কম হবে, 3 এর চেয়ে কম কত হতে পারে? 2.8, 2.7 এরকম কোন একটা ভ্যালু। এবার খেয়াল করো, এই 10 এর সাথে এটা যদি কাটাকাটি করো তাহলে 10⁻22 আসবে। তাহলে এক্সাক্ট ভ্যালুটা, অ্যাপ্রক্স ভ্যালুটা কত আসবে? 2.6 × 10⁻22। এবার যখনই আমাদের এরকম কোনো ভ্যালু আসছে, মাথায় রাখবা, যখনই আমাদের এরকম কোনো ভ্যালু আসছে, এই ভ্যালুর ভিতরে প্রথমে আমাদের পাওয়ার যেটা আসবে সেটাকে আগে দেখতে হবে অপশনের ভিতরে, যে 10⁻22 পাওয়ার এটা কার সাথে মিলছে। খেয়াল করলে দেখবা 10⁻22 পাওয়ার এখানে আছে আর এখানে আছে, বাকি সবগুলাতে 10⁻23 হলে সেগুলা ভুল অপশন, ভুল অপশন। এবার খেয়াল করবো, যেই দুইটাতে 10⁻22 পাওয়ার আছে ওখানে আমাদের এই 2 পয়েন্টের ঘরে কয়টা ভ্যালু আছে। খেয়াল করো, 2 পয়েন্টের ঘরে এখানে শুধুমাত্র একটা মিলছে, 2.689। এইটা খেয়াল করলে দেখো 0.26, 0 পয়েন্ট আর 2 পয়েন্ট তো সেম না, দুইটা অনেক ডিফারেন্স। তাহলে এইটা আসবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো ক্যালকুলেশনের ট্রিকটা কি? ক্যালকুলেশনের ট্রিকটা হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এটাকে তুমি কাছাকাছি ভ্যালুতে ক্যালকুলেট করবা, করে প্রথমে মিলাবা পাওয়ারটা। প্রথমে কি মিলাবা? প্রথমে মিলাবা পাওয়ারটা, 10 পাওয়ার, পাওয়ার মিলানোর পর তারপরে সংখ্যা মিলাবা। পাওয়ার মিলাইলে তোমার অলরেডি 2-3টা অপশন ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর তারপরে যে তুমি যদি সংখ্যা মিলাও দেখবা ইজিলি অপশন পেয়ে গেছো। ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে ঠিকঠাক, কোনো ব্যাপার না, পারফেক্ট। ওকে, অ্যান্সার হবে আমাদের ডি। এরপরে খেয়াল করো, আমরা যদি পরবর্তী পার্টে যাই, আমাদের পরবর্তীতে এখানে বলছে এসটিপিতে 1 মিলিলিটার গ্যাসে সম্ভাব্য অনুসংখ্যা কত। তা এটা কত আসছে খেয়াল করো, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ, সি নাম্বার। একই টাইপের কোশ্চেন না, দেখো একদম সিমিলার টাইপের কোশ্চেন, একদম সিমিলার টাইপের কোশ্চেন, দুইবার দুই ইউনিভার্সিটিতে চলে দিছে। বলছে 1 ml আয়তনে সম্ভাব্য অনুসংখ্যা, তাহলে অনুসংখ্যা বের করতে বললে n ডিভাইডেড বাই na এইটাতে নিয়ে যাইতে হবে। আর যেহেতু এসটিপি তে আয়তন বলছে, বাট উপরে আমার বলছে vml এ, তো লিটারে হলে 22.4, বাট মিলিলিটারে হলে 22,400। কারণ কি, আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। তো আমাদের মাথায় রাখতে হবে, যদি আমাদের লিটারে বলে তাহলে VL ডিভাইডেড বাই 22.4, যদি মিলিলিটারে বলে তাহলে VML ডিভাইডেড বাই 22,400। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলেই দিছে সম্ভাব্য অনুসংখ্যা বের করো, তাহলে অনুসংখ্যা n ইকুয়ালস টু, এটা এই সাইডে যে গুণ হবে 6 × 10⁻23। এবার খেয়াল করো, উপরে VML এর ভ্যালু 1 মিলিলিটার দেয়া আছে, সো উপরে তুমি 1 বসাবা, নিচে বসাবা 22,400। আচ্ছা, এবার আগের মতোই সিমিলার ক্যালকুলেশন। কিভাবে? এই যে অংশটা আছে এই অংশটাকে আমি 2.2 বানাবো। 2.2 বানাইতে গেলে এই পয়েন্টের পরে 1 2 3 4টা শূন্য, মানে 1-এর পরে 4টা শূন্য দিয়ে ভাগ, 1-এর পরে 4টা শূন্য দিয়ে গুণ, 1-এর পরে 4টা শূন্য দিয়ে ভাগ করলে এটা 2.2 তে কনভার্ট হয়ে যাবে। এই 2.2 6 এর সাথে কাটাকাটি করলে 2.6 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। এইবারটা তুমি এই 10⁻4 এর সাথে এই 10⁻23 কাটাকাটি করলে 23 থেকে 4 বাদ দিলে 19 পাও। কত পাও? 19 পাও। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে অটোমেটিক রেজাল্ট 2.6 × 10⁻19 পাচ্ছি।
এই যে 19 বা 19 এই ভ্যালুটা আগে মিলাবো, যে এই ভ্যালুটা কোথায় আছে। খেয়াল করে দেখো, এইটা একটা 19 ভ্যালু আছে আর এইটা একটা 19 ভ্যালু আছে, বাকিগুলা সব 18 হলে এটা ভুল অ্যান্সার। এবার আমরা 19 ভ্যালু যেই দুইটা আছে এই দুইটার ভিতরে খেয়াল করব যে 2 এর ঘরে কোনটা আছে। এইটা দেখো 3 এর ঘরে আছে, এইটা কেবলমাত্র 2 এর ঘরে আছে, সো সি নাম্বার আসবে আমার কারেক্ট অ্যান্সার। একদম স্মুথ প্রসেস, বুঝতে পারছো? স্মুথ প্রসেস। সো এগুলা আমি এই ক্যালকুলেশনগুলো কিভাবে পারি? আমি এই ক্যালকুলেশনগুলো পারি বিকজ এই যে চ্যাপ্টার পরিমাণগত রসায়নের তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করছে, টোটাল পরিমাণগত রসায়নের সমস্ত কোশ্চেনকে আমি ধরে ধরে প্রত্যেকটাকে সলভ করাইছি এইভাবে সেম ভাবে সলভ করাইছি। সো তুমি একা একা করতে যে তুমি ম্যাক্সিমামই পারবা, যদি কোথাও বেঁধে গেলে যদি টোটাল কোশ্চেন ব্যাংকের সমস্ত কোশ্চেনের সলভের ব্যাখ্যা চাও তাহলে তুমি ওই ক্লাসগুলা দেখতে পারো, ওগুলার হেল্প নিলে তুমি ইজিলি পারবা, বুঝতে পারছো? আর আমরা যেহেতু এখানে বেসিক ক্লাস করব, আমরা মোটামুটি যেগুলা প্রয়োজনীয় সেগুলা সলভ করে ফেলবো, একদম ধরে ধরে সব করব না, বাকিগুলা করার দায়িত্ব তোমার থাকবে, ঠিক আছে? সলভ ক্লাস আসলে যারা একটু দুর্বল, যাদের মাথা একা একা কাজ করে না তাদের জন্য, যাদের মাথা একা একা কাজ করে একা একা পারতেছো তোমাদের জন্য সলভ ক্লাস না, তোমরা একা একাই পারবা। আর যাদের একটু দুর্বল, ধরতে অসুবিধা হয়, তোমরা সলভ ক্লাস দেখে বারবার প্র্যাকটিস করলে মাথা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এই পর্যন্ত আমাদের যদি ক্লিয়ারিটি আসে, এবার আমরা পরে আসব। পরে খেয়াল করো, আমাদের আরেকটা প্রশ্ন দিয়ে রাখছি, এই প্রশ্নটার দিকে একটু তাকাই। এটা দেখো চিটাগাং ইউনিভার্সিটি 21-22 আসছে, তারপরের প্রশ্নটা আমাদের জিএসটি 21-22 আসছে। সো এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করব। চিটাগাং ইউনিভার্সিটি 21-22 আসা প্রথম প্রশ্নটার দিকে যদি তাকাই, বলছে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে মোট পরমাণু সংখ্যা কত? তাহলে দেখো 8.5 গ্রাম অ্যামোনিয়া নিজে কি বলতো ভাইয়া? অ্যামোনিয়া নিজে একটা অণু, বাট জিজ্ঞেস করছে কি পরমাণুর মোট সংখ্যা। তাহলে বলতো একটা অ্যামোনিয়াতে পরমাণু সংখ্যা কত আছে? x = দেখো 4 আছে, কত আছে? 4 আছে। একটা অ্যামোনিয়াতে পরমাণু আছে 4টা, 3টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন। তাহলে এখান থেকে যদি আমি মোট পরমাণু সংখ্যা বের করতে যাই, আগে আমার ক্যালকুলেশনে অণু নিয়ে ক্যালকুলেশন করতে হবে। n/na = যেহেতু ভর দেয়া আছে এজন্য আমাদের আসবে হচ্ছে w/m। এবার খেয়াল করো, এই যে n/na, এখান থেকে অণু সংখ্যা বের করতে পারবা n = na × w/m, এটা। এইবারটা ভালো করে খেয়াল করো, এই যে na মানে কত? na মানে হচ্ছে আমার পরমাণু সংখ্যা। এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এই অ্যাভোগাড্রো সংখ্যা 6 × 10⁻23 তুমি বসায় দিলা, কোনো সমস্যা নেই। w এর ভ্যালু কত দেয়া আছে খেয়াল করো, 8.5 বসায় দিলা। আণবিক ভর অ্যামোনিয়ার জন্য কত আসবে? অ্যামোনিয়ার জন্য 17। এবার এই অণুটাকে যদি তুমি পরমাণুতে কনভার্ট করতে চাও, তাহলে এর সাথে আমাদের x গুণ করা লাগবে। কি গুণ করা লাগবে? x মানে কি? একটা অণুতে পরমাণু কয়টা আছে? তো একটা অণুতে যেহেতু 4টা পরমাণু আছে, পরে আমাদের গুণ হবে 4। এইভাবে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো, একদম সিম্পল। দেখো আমাদের খেয়াল করতে হবে অণু থেকে অণুই চাইছে না পরমাণু চাইছে। যদি অণু থেকে অণুই চাই তাহলে কিছু করা লাগবে না। অণু থেকে পরমাণু চাইলে x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং এখানে আলাদা করে গুণ করা লাগবে, ঠিক আছে? সো আলাদা করে গুণ করে 4 পাইলাম। এবার যদি একটু কাটাকাটি করি, দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে 8 × 2 = 16, 8.5 × 2 = 17, তাহলে এখানে 17 পাইলাম। এইটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 2 × 2 = 4, এই 2 দিয়ে এটা যদি গুণ করো 6 × 2 = 12 আসে, 10⁻23 পাওয়া যায়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 12 × 10⁻23 আসে। খেয়াল করো তো 12 × 10⁻23 কোন জায়গায় আছে? এই জায়গায় খেয়াল করলে দেখবা 12 × 10⁻23 এইটার জায়গায় 1.2 × 10⁻24 আসছে। কত আসছে? 1.2 × 10⁻24। দ্যাট মিনস সি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছো? সি নাম্বার আসে হচ্ছে কারেক্ট আনসার। এবার খেয়াল করো পরে যে অঙ্কটা বলছে, এই অঙ্কটা দেখো খুবই আসে, এটাও আসে কিন্তু এজন্য আমাদের ভালো করে শিখতে হবে। 1.008 গ্রাম হাইড্রোজেনে অণু সংখ্যা কত? 1.008 গ্রাম হাইড্রোজেনে অণু সংখ্যা জিজ্ঞেস করছে। সো হাইড্রোজেন নিজেও অণু, চাইছেও অণু সংখ্যা, তাহলে আমাদের কনভার্ট করা লাগবে না। তাহলে আমি সংখ্যার ফর্মুলা যাব হচ্ছে n/na তে। যেহেতু আমাদের এত গ্রাম দেয়া আছে, এটার জন্য আমাদের w/m করতে হবে। তো খেয়াল করো আমরা এখান থেকে অণু সংখ্যা বের করব n দিয়ে, তাহলে n = na × w/m। ক্যালকুলেশন শেষ। এবার খেয়াল করো এই n এর ভ্যালু 6 × 10⁻23 আমি জানি। উপরে দেখো w এর ভ্যালু মানে যেই ভর দেয়া থাকবে, এটা কত? 1.008।
হাইড্রোজেনের আণবিক ভর কত 2, এটার সাথে এটা কাটাকাটি করলে 2ই থাকে, এটার সাথে এটা কাটাকাটি করলে অলমোস্ট 3 আসে, মানে 3 × 10⁻23 এইটা আসে আমার কারেক্ট আনসার। সো এখান থেকে খেয়াল করো 3 × 10⁻23 অপশন এ তে আছে, কোনটায় আছে? অপশন এ তে আছে। সো এ হবে এখানে আমাদের কারেক্ট আনসার। বলো, সিম্পল ম্যাথ না? মজার না? তুমি যদি ভার্সিটি কতে চান্স পাইতে চাও, এই চ্যাপ্টার থেকে তুমি 3টা 4টা এমসিকিউ পাবা, বা 4টা 5টা এমসিকিউ পাই যাইতে পারো। মানে ধরো টোটাল 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টারের ভিতর থেকে এই চ্যাপ্টার থেকেই তুমি প্রায় 4টা মতো এমসিকিউ পাবা, এবং এই 4টা এমসিকিউর ভিতর থেকে এই মোলের হিসাব থেকে একটা তুমি পাবাই পাবা, মোলের হিসাব থেকে একটাই পাবাই পাবা, এবং সেটা সবচেয়ে বেশি আসে সংখ্যা থেকে। তো এগুলা ভালো করে তোমাকে শিখতে হবে। বলো, ক্লাস কেমন লাগছে বলো? আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, ক্লাস কেমন লাগছে বলো? ক্লাস কেমন লাগছে বলো? ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের একটু রেকমেন্ড করো, হ্যাঁ, বন্ধুদের একটু রেকমেন্ড করো যারা যারা ক্লাস দেখতেছো, যে ভাইয়া এভাবে এভাবে পড়াই, ভাইয়ার এখানে সবকিছু ইজি লাগতেছে। আমার গতবার সেকেন্ড টাইম যে কোর্স ছিল, সেকেন্ড টাইম কেমিস্ট্রি কোর্সে আমার এরকম শুরুতে 100 মতো স্টুডেন্টকে নিয়ে আমি ক্লাস শুরু করেছিলাম, বুঝছো, মাত্র 100 স্টুডেন্টকে নিয়ে। বাট পরে ওরা ক্লাস করে এত মজা পাইছে যে ওদের রেকমেন্ডেশনেই সেই স্টুডেন্ট আরো 300 বেড়ে গেছে, মানে প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট আমি ক্লাস করাইছি শুধুমাত্র রেকমেন্ডেশনে, যে ভাইয়ার এখানে গেলে এইভাবে কেমিস্ট্রি গুছায় যাবে। তো এমনিতে তোমরা তো জানোই আমি সেভাবে মার্কেটিং টার্গেটিং করি না, বা ওরকম কোনো টিমও নাই, সো ওরকম হাইপও নাই। তোমরা যারা যারা কোর্সে ভর্তি হইছো টোটালি আমার উপর ভরসা করে ভর্তি হইছো, এবং এই ভরসার প্রতিদান তোমরা পাবা, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে বলতে পারি। টোটাল অ্যাডমিশন শেষে যে তুমি যদি আমার সাথে লেগে থাকতে পারো, তুমি বুঝতে পারবা যে মিল্টন ভাইয়া তোমাকে কিভাবে টোটাল পড়াশোনাগুলো গুছিয়ে দিল একদম সহজে, এবং কত কম্প্যাক্ট নোট। মানে ধরো যে টোটাল কেমিস্ট্রিটা তোমার এরকম 100 পেজের একটা নোট তৈরি হবে তোমার নিজের খাতায়, এবং এটা তুমি চাইলে 5 থেকে 6 ঘন্টায় রিভিশন দিয়ে ফেলতে পারবা, আহামরি এমন কিচ্ছু না। আর এর ভিতর থেকে সব কোশ্চেন পাবা, মানে জিনিসটা এত সিম্পল, হ্যাঁ এত সিম্পল, সিম্পল ভাবে গুছায় দিব, এর ভিতর থেকে তুমি সব কোশ্চেন পাবা। ভার্সিটি ক এর জন্য এই জিনিসগুলোকে একদম A to Z গুছাই দিব। মানে আমার হয়েছে কি, ভার্সিটি ক পড়াইতে পড়াইতে পুরো জিনিসটা এত ভালো অ্যাডাপ্ট হয়ে গেছে যে আমি তোমাকে বলে দিতে পারবো যে এইগুলো এগুলো আসবে। আমার একটা কোর্স ছিল গতবার টপ 100-এ তোমার কেমিস্ট্রির জন্য টোটাল 35টা টপিক পড়িয়েছিলাম, টপ 35 টপিক পড়িয়েছিলাম। তো ওই 35টা টপিকের ভিতরে 20 মার্কের কোশ্চেনের ভিতরে 14-15টা ওই 35টার ভিতর থেকে আসতো। মানে ওরা যারা যারা কোর্স করছে ওরা পরবর্তীতে এত থ্যাংক ইউ দিছে, তখন তো আমার এত কিছু ছিল না, ওয়েবসাইট ছিল না, এটা ছিল না সেটা ছিল না, ফলে ওদের সব রিভিউগুলোকে নোট করতে পারি না। আর আমি তখন এত কিছু বুঝতামও না যে এগুলো একটু ভিডিও টিডিও করে একটু রেকর্ড করে পাবলিশ করলে ভালো রিভিউ বাড়ে এবং মানুষজন পরবর্তীতে এগুলো দেখে, তখন তো এগুলো জানতামও না। ওকে, সো এই জন্য এগুলো হচ্ছে প্রমোশন হয় নাই। বাট আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমি তোমাকে যদি ওরকম 35টা টপিক দাগায় পড়ায় দিই, তুমি 35টা টপিক পড়ে যাবা, 35টার ভিতরেই তুমি 20 মার্কের কোশ্চেনের ভিতরে 15-16টা 14-15টা ওর ভিতর থেকেই পাবা। একদম সিম্পল জিনিস। কেমিস্ট্রি বলে দেওয়া যায় আগে থেকে, কেমিস্ট্রিতে কঠিন হয় না। কেমিস্ট্রিতে যেটুকু কঠিন হয় ওটা ইঞ্জিনিয়ারিং এ হয়, ইঞ্জিনিয়ারিং এ কেমিস্ট্রি কোশ্চেন কখনো সহজে দেয় না। দেখো ভার্সিটি ক আর ইঞ্জিনিয়ারিং দুইটার ভিতর পার্থক্য কি, ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন সবসময় 2 ধাপ 3 ধাপে দিবে, এবং ওখানে বাংলা কথার প্যাচ থাকবে। আর ভার্সিটি কতে কোশ্চেন সবসময় 1 ধাপে হবে, সর্বোচ্চ গেলে 2 ধাপ, বাংলা কথার প্যাচ কম, বাংলা কথার প্যাচ একদমই কম। সো দুইটার ভিতর পার্থক্য এইটুকুই। তো তুমি ভার্সিটি ক করতেছো মানে ভার্সিটি কতে বাংলা কথার প্যাচ পাবা না, ক্যালকুলেশনের প্যাচ পাবা। ক্যালকুলেশনের প্যাচটা তুমি যদি আমার মতো করতে 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 একবার ধরে ফেলতে পারো যে আচ্ছা এটা এভাবে করলাম, এটা এভাবে করলাম, এটা এভাবে করলাম, একদম সুপার স্মুথ হয়ে যাবে। সো তোমার যদি ভালো লাগে, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ফ্রেন্ডে একটু রেকমেন্ড করবা যে এখানে করলেই তোমার গুছায় যাবে, এইটুকুই, তোমার থেকে আর কোনো চাওয়া নাই। পরে আসো আরো কয়েকটা ম্যাথ করি, এখানে দেখো আরেকটা ম্যাথ দিয়ে রাখছে, বলছে এটা দেখো এগ্রিতে 2বার আসছে, একই কোশ্চেন এগ্রিতে দেখো 2বার আসছে, রিপিট আসছে তাও 2বার, বুঝতে পারছো, পরপর 2 বছর দিছে তাও এগ্রিতে। তো এখানে প্রশ্নটা আমার কি বলছে, 10 গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা কত। তো আমার দেখো বলছে অক্সিজেন, আবার চাইছে অনুসংখ্যা, তাহলে কোনো পরিবর্তন লাগবে না, আমি ডিরেক্ট করতে পারবো। তো ভর দেয়া আছে, ভর থেকে সংখ্যায় যেতে হবে, তাহলে W/m, এখান থেকে সংখ্যায় গেলে N/N এ। এখান থেকে চিন্তা করো এই n যেটা আছে, n মানে আমার অনুসংখ্যা, তাহলে এটা কত আসবে, আড়াআড়ি গুণ করলে 6 × 10⁻23, উপরে যাবে W, নিচে যাবে m। W কত, W 10, m কত, অক্সিজেনের আণবিক ভর কত 32। এবার প্রশ্ন হচ্ছে ভাই এটা মিলাবো কেমনে, খুব সিম্পল,
এই 10টা তুমি যদি এই নিচে নিয়ে চলে আসো, এই 10টাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে 32/10 হবে। 32/10 মানে এখানে 3.2 হবে। এইটা দিয়ে এটা কাটাকাটি করো, দেখো 1.7 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। তুমি বলবা ভাই এইরকম করে মুখস্থ বসালে হবে? দেখো এখানে 6 আর এখানে 3 আছে, কাটাকাটি করলে কত আসে? 2 আসে না? 3 দুগুণা 6। এখন এটা তো 3 না, এটা 3.2, তাহলে এটা কিছুটা কমবে, কিছুটা কমে কত হবে? 1.7, 1.8, 1.6 এরকম কিছু একটা ভ্যালু আসবে। আমি ডিরেক্ট 1.7 ধরে নিলাম, এটাকে বলে অ্যাপ্রক্স ক্যালকুলেশন, এক্সাক্ট না করে অপশনের সাথে মিলানো। তাহলে 1.7 ধরে নিলে এখানে 1.7 হইলো, আর এখানে আমার 10⁻23 অলরেডি আছে। আমি তোমাকে কি বলছি? আগে পাওয়ারটা মিলাবা। এখানে পাওয়ার মিলাইলে দেখো এই একটা 10⁻23 আছে, এই একটা 10⁻23 আছে, বাকিগুলা সব দেখো 10⁻22। 22 হলে এটা না, 22 হলে এটা না। এবার দেখো যেই দুইটা 10⁻23 আছে, এই 10⁻23 যেইগুলো আছে, এই দুইটার ভিতরে কোনটা হবে কারেক্ট আনসার সেটা আমার খুঁজে বের করতে হবে। কোনটা হবে কারেক্ট আনসার? তো এই জায়গাতে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কোনটা হবে কারেক্ট আনসার। অ্যান্সারটা দেখো, ও এটা আমি দাগাচ্ছি হচ্ছে পরেরটাতে না, পরেরটাতে দাগাচ্ছি। আচ্ছা পরেরটাতে দাগাইলে হবে না, তো দাগাইতে হবে উপরেরটাতে। তো উপরেরটাতে দাগাও, উপরেরটাতে আমাদের 10⁻23 মিলাতে হবে। তো খেয়াল করে দেখো প্রত্যেকটাতেই 10⁻23 দেয়া আছে, সবগুলাতেই 10⁻23 দেয়া আছে। তাহলে যদি সবগুলাতে 10⁻23 দেয়া থাকে, তাহলে আমাদের মিলাইতে হবে কি? মিলাইতে হবে সামনের সংখ্যা। সামনের সংখ্যাটা কত মিলাইতে হবে? 2 এর কাছাকাছি মিলাইতে হবে। তো খেয়াল করো, তুমি যদি 2 এর কাছাকাছি মিলাও, এটা দেখো 3.7 বেশি, 6 বেশি, 9.6 বেশি, কেবলমাত্র 2 এর কাছাকাছি হচ্ছে ডি নাম্বার। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেবলমাত্র 2 এর কাছাকাছি ডি নাম্বার, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো? আচ্ছা এবার পরেরটায় আসো। পরেরটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, পরেরটার ক্ষেত্রে সিম্পলি বোঝার চেষ্টা করবা। আমাদের এখানে 16 গ্রাম অক্সিজেনের কথা বলা আছে, এখানে অনুসংখ্যা কত? তাহলে আমি অনুসংখ্যা বের করতে গেলে n = W/m × Na, এতক্ষণে এক লাইনে ফর্মুলা লিখতে শিখে যাওয়ার কথা। এতক্ষণে মানে আমি তো এতক্ষণ আলাদা আলাদা লেখা দেখাচ্ছিলাম, বাট ম্যাথ করতে করতে এমন হয়ে যাবে যে তুমি এক লাইনে ফর্মুলা লিখতে শিখে যাবা। তো এক লাইনে ফর্মুলা লিখতে শিখে গেলাম। W এর ভ্যালু দেখো দেয়া আছে 16, আণবিক ভর 32 ইন্টু তোমার অ্যাভোগাড্রো সংখ্যা 6 × 10⁻23। কাটাকাটি যদি করো, এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে আসবে 2, এটার সাথে এটা কাটাকাটি করলে আসবে 3। সো এখান থেকে রেজাল্ট আসবে 3 × 10⁻23। এটা কত নম্বরে আছে ভালো করে খেয়াল করো, এটা আমাদের বি নাম্বারে আছে। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল। ওকে ওকে, দ্যাটস ইট। আশা করি আমাদের ক্লিয়ারিটি চলে আসছে। এরপরে আসো আমরা যদি আমাদের পরবর্তী হিসাবে যাই, পরবর্তীতে আমরা 3 নাম্বার টপিকে যাব। 3 নাম্বার টপিক হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। 3 নাম্বার টপিক হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক ছাড়া আমরা সামনের অনেক ক্যালকুলেশনে আগাইতেই পারবো না। এই টপিক ছাড়া আমরা সামনের ক্যালকুলেশনে আগাইতেই পারবো না। সো আমাদের সামনের ক্যালকুলেশনে আগাইতে গেলে এটা আমাদের মাস্ট লাগবে, মাস্ট। সো আমরা এখন সহগ অনুপাত সূত্রের বেসিকটা শিখবো। সো চলো আমরা সহগ অনুপাত সূত্র শিখে আসি। সহগ অনুপাত সূত্র কি বলে? ধরো আমাদের কাছে এরকম একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়াটা এরকম বলছে যে a মোল a b মোল b এর সাথে বিক্রিয়া করে c মোল c তৈরি করছে। তো এই যে বিক্রিয়াটা আমরা দেখতেছি, এই বিক্রিয়াতে a b c আসলে কি? খেয়াল করো, a b c আসলে a হচ্ছে আমাদের এই যে বড় হাতের a যেটা আছে, এটা আমাদের আসলে একটা বিক্রিয়ক। বড় হাতের b আসলে একটা বিক্রিয়ক, c আসলে একটা উৎপাদ। সামনের যে a এটা হচ্ছে মোল সংখ্যা, সামনের b হচ্ছে মোল সংখ্যা, সামনের c হচ্ছে মোল সংখ্যা। তো ধরো সহগ অনুপাত সূত্র তুমি এভাবে লিখতে পারবা, যদি এই যে a বা b আছে, এই a বা b কে আমি মোলে রূপান্তর করি, তাহলে n অফ a দিয়ে বোঝাই হচ্ছে a এর মোল সংখ্যা। a এর মোল সংখ্যা মানে a বিক্রিয়কের মোল সংখ্যা n অফ a। আমি যদি b বিক্রিয়কের মোল সংখ্যা লিখতে চাই n অফ b, আমি যদি c বিক্রিয়কের মোল সংখ্যা লিখতে চাই n অফ c। যার মোল সংখ্যা তার সামনে সহগ দিয়ে যদি ভাগ করি, যার মোল সংখ্যা তার সামনে সহগ দিয়ে যদি ভাগ করি, যার মোল সংখ্যা তার সামনে সহগ দিয়ে যে ভাগ করি, তাহলে যে অনুপাতটা পাওয়া যায় এই অনুপাতটা সবসময় সমান। এই অনুপাত সমান হওয়াকে আমরা বলি হচ্ছে সহগ অনুপাত সূত্র। এবার বলবা ভাই এই অংশটুকু কেন করলাম?
দেখো ভাই এই অংশটুকু তুমি যদি শিখে যাও তাহলে তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তুমি এই অংশটুকু শিখে পরিমাণগত রসায়নের বা রসায়নের যে কোনো ক্যালকুলেশন করতে পারবা, যে কোনো ক্যালকুলেশন শুধু এই একটা ফর্মুলা দিয়ে করা সম্ভব, এই একটা ফর্মুলা দিয়ে করা সম্ভব। জিনিসটা কিভাবে কাজ করে, ধরো আমাদের কাছে বললো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করছে। তো খেয়াল করো এই বিক্রিয়াটাই কোনো সহগ আছে সামনে নাই, তাহলে এই বিক্রিয়াটা সমতাকরণ করা নাই। আমাদের এই বিক্রিয়াটা আগে সমতাকরণ করতে হবে। সমতাকরণ মানে কি, খেয়াল করো এখানে দুইটা নাইট্রোজেন আছে, তাহলে এখানে নাইট্রোজেন মিলাতে গেলে এখানে 2 দিলাম। এখন এখানে যখন আমি দুইটা নাইট্রোজেন দিছি তখন দেখো হাইড্রোজেন সংখ্যা 6টা হয়ে গেছে, 6টা মিলাইতে গেলে এখানে 3 দিলাম। তাহলে দেখো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এই যে বিক্রিয়াটা করলাম এইটা একটা সমতাকৃত সমীকরণ। এই সমতাকৃত সমীকরণ থেকে তুমি এখন সহগ অনুপাত সূত্র লিখতে পারবা। কি ব্যাপার বারবার এটা আসে কেন? কিভাবে সহগ অনুপাত সূত্র লিখতে পারবা? খুব সিম্পল। নাইট্রোজেনের জন্য মোল সংখ্যা যদি লিখো n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 লিখতে হবে। মানে কি, n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে n দিয়ে মোল বুঝাই, নিচে সাবস্ক্রিপ্ট মানে নিচের অংশে নাইট্রোজেন দিছি মানে নাইট্রোজেনের মোল, ডিভাইডেড বাই 1 মানে কি নাইট্রোজেনের মোল ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, খেয়াল করো হাইড্রোজেনের জন্য মোল লিখি তাহলে n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3, যার মোল তার সহগ দিয়ে ভাগ, ইকুয়াল টু অ্যামোনিয়ার জন্য মোল লিখলে n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2, অর্থাৎ যখন যার মোল লিখবো তখন তার সহগ দিয়ে ভাগ করব। এইটা যদি করি তাহলে এই জায়গাতে টোটাল বিক্রিয়ক এবং উৎপাদগুলার অনুপাত আমার একটা সমান সিকোয়েন্সে চলে আসলো। এই যে সমান সিকোয়েন্সে আসলো না ভাইয়া, এই সমান সিকোয়েন্সে আসার পর এখন আমি যে কোনো কিছু যদি এখান থেকে বের করতে বলে আমি বের করতে পারবো। যেমন নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বললে বের করতে পারবো, হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া বললে বের করতে পারবো, এর ভিতর থেকে যে কোনো কিছু বের করতে পারবো। সাপোজ ধরো এই জায়গাতে নাইট্রোজেনের জন্য ভর দেয়া আছে, তাহলে আমি এখানে W/m লিখতে পারবো। কার জন্য? নাইট্রোজেনের জন্য। সাপোজ ধরো এই জায়গাতে হাইড্রোজেনের জন্য STP-তে আয়তনের কথা বলা আছে, তখন এই নিচের যে সহগ আছে এই সহগটাকে আলাদা করে নিয়ে তুমি এই হাইড্রোজেনের জন্য VL ডিভাইডেড বাই 22.4 লিটার লিখতে পারবা। টোটালটা হাইড্রোজেনের জন্য লিখছো। এইভাবে তুমি যার জন্য ক্যালকুলেশন করবা তার জন্য আলাদা আলাদা করে চিহ্নিত করে নিতে পারবা, চিহ্নিত করে নিয়ে ইচ্ছা মতো ক্যালকুলেশন করতে পারবা। এইটাকে বলে হচ্ছে সহগ অনুপাত সূত্র। এইটা যদি তুমি একবার শিখে যাও তাহলে তোমার জন্য যে কোনো ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে। বাট শর্ত কি, সহগ অনুপাত সূত্র দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমার মাস্ট সমতাকৃত সমীকরণ লাগবে। সমতাকৃত সমীকরণ ছাড়া সহগ অনুপাত সূত্র কাজ করে না। এবার প্রশ্ন হচ্ছে ভাই সমতাকৃত সমীকরণ কার কার জন্য শিখবো? আমার আছে তো বহুত সমতাকৃত সমীকরণ। দেখো এই কয়টা বিক্রিয়ার জন্য তুমি যদি সমতাকৃত সমীকরণ শিখো তাহলেই তোমার হয়ে গেছে। টোটাল ভার্সিটি ক কেমিস্ট্রিতে বা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতেও সমস্ত প্রশ্ন এইগুলা থেকেই আসে। যেমন ধরো গতবার বুয়েটে এই জায়গা থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিছিল, এইটা থেকে। কোনটা থেকে? KClO3। দেখো KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটাকে তুমি যদি হিট দাও, হিট দিলে KCl প্লাস O2 তৈরি হয়। খেয়াল করো এখানে আমাদের O2 হইছে, এখানে O3 হইছে। মিলানোর জন্য আমরা এখানে যদি 6টা অক্সিজেন করার চেষ্টা করি তাহলে এখানে সামনে 2 দিব, এখানে সামনে 3 দিব, তাহলে অক্সিজেন মিলে গেল। বাট এখানে পটাশিয়াম 2টা হয়ে গেছে, এখানে 2 দিব। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাই হচ্ছে তোমার সমতাকৃত সমীকরণ। এখন তোমাকে কি বলবে? তোমাকে এখানে পটাশিয়াম ক্লোরাইডের ভর দিয়ে দিবে, বলবে STP-তে অক্সিজেনের আয়তন বের করো। তাহলে এইটার সাথে এটা সম্পর্ক করে করতে হবে। তো তোমাকে এই যে সমতাকৃত সমীকরণ এটা শেখা লাগবে। পটাশিয়াম ক্লোরাইডের জন্য শিখে গেলা। শুধু কি পটাশিয়াম ক্লোরাইড? পরে দেখো 3 নাম্বার যেটা আছে ক্যালসিয়াম কার্বনেট, ঢাকা ইউনিভার্সিটির হট স্পট। এটা সব সময় ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জায়গা থেকে প্রশ্ন দেয়। প্রশ্নটা কি? ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এইটাকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। কখনো কখনো এইটা দিয়ে দিবে, কার্বন ডাই অক্সাইড বের করতে বলবে, এইটা দিয়ে দিবে, এটা বের করতে বলবে, একটা দিয়ে দিবে আরেকটা বের করতে বলে। সো আমাদের এই সমীকরণটা শেখা লাগে। এছাড়া প্রশ্ন যদি একটু কঠিন করে তাহলে এই 6 নাম্বারটা দিয়ে দিতে পারে। 6 নাম্বারটা কি? কিউপ্রাস সালফেট এর সাথে আমরা যদি অক্সিজেন যোগ করি তাহলে সালফার ডাইঅক্সাইড প্লাস কপার তৈরি হয়। এই যে সমীকরণ এটা তুমি বারবার প্র্যাকটিস করে শিখবা। খেয়াল করো এখানে কপার 2টা আছে, তাহলে মেলানোর জন্য এখানে কপার 2 দিবা। বাকি দেখো সব অটোমেটিক মিলে গেছে। এবার বাকি তোমাকে এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে ম্যাথ করতে বলবে। আমরা একটু সামনেই যখন এখান থেকে ক্যালকুলেশন করব তখন দেখবো যে ইজি হয়ে গেছে।
ওকে, এছাড়া আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl যোগ করলে যেটা তৈরি হয় এটাও দিয়ে দিতে পারে, এটা থেকে প্রশ্ন আসে। দেখো গতবারই একটা প্রশ্ন কঠিন করে দিছিল ইঞ্জিনিয়ারিং এ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেট পানি, এইটা দিয়ে দিছিল, একটু প্রশ্ন কঠিন করছিল, এই যে 1 নাম্বারটা দিছিল, তুমি দেখেই ঘাবড়াই যাবে, আরে ভাই কার্বন ডাইঅক্সাইড দিছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, এটা বিক্রিয়া কেমনে হবে বুঝলাম না তো, বাট এটা বিক্রিয়া হবে, সোডিয়াম কার্বনেট পানি তৈরি করবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে, বুঝতে পারছো? সো এখানে লবণ এবং পানি তৈরি হয়। ওকে, পরের বিক্রিয়া, এই যে তোমার হচ্ছে যে ইয়াটা খুব বেশি আসে না, HGO যেটা আছে এটা খুব বেশি আসে না, এটা রেয়ার, বাট দেখে রাখবা KNO3 এইটা আসে, KNO3 এইটাকে তুমি যদি হিট দাও, দিলে তোমার KNO2 প্লাস অক্সিজেন এটা তৈরি হয়, KNO2 এবং অক্সিজেন তৈরি হয়। তো এইটা তুমি সমতাকরণ করলে 2 মোল থেকে 2 মোল পাবা। বাট প্রশ্ন যদি অনেক কঠিন করে ভাইয়া, অনেক কঠিন করলে এই 8 নাম্বারটা শিখে রাখতে হবে। প্রশ্ন যদি অনেক কঠিন করে তাহলে 8 নাম্বার বিক্রিয়াটা এটা আমাদের ভালো করে শেখা লাগবে। এটা কি করবা, এটা তুমি আমার সাথে সাথে এখনই মুখস্থ করে ফেলবা লিখে। কি মুখস্থ করবা, দেখো যদি আমাদের কখনো হাইড্রোকার্বন দেয়া থাকে, যে হাইড্রোকার্বনটা CXHY, তো এর সাথে আমি এই হাইড্রোকার্বন বা জৈব যৌগকে যদি দহন করি, দহন মানে কি, দহন মানে অক্সিজেন দিয়ে পোড়ানো, তো দহন করলে এই অক্সিজেনের আগের মোল সংখ্যা হবে X + Y/4, মুখস্থ করবা। এই দহন করলে অক্সিজেনের আগের মোল সংখ্যা হবে X + Y/4। তো এই যে X আর Y কই থেকে পাচ্ছি, আমার এই জৈব যৌগ যেটা দেয়া থাকবে ওখান থেকে পাচ্ছি। ক্লিয়ার হইছে? আচ্ছা, এরপরে যখন তুমি বিক্রিয়া করবা, দহন করলে আমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। কি কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হবে X এর মোল সংখ্যা সমান, পানির মোল সংখ্যা হবে Y/2 এর সমান। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। দেখো আমি যা যা লিখছি তাই এখানে পাইছো কিনা দেখো তো, যা লিখছি এখানে তাই পাইছো কিনা দেখো তো, এই টোটাল বিক্রিয়াটা আমি যা লিখছি তাই পাইছো কিনা দেখো তো, এটা আমি কিন্তু তোমাকে বুঝাই দিলাম। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখান। দেখো আমি যদি এখানে জৈব যৌগ হিসাবে C3H8 নিই, C3H8 মানে কি, একটা অ্যালকেন, একটা প্রোপেন, খেয়াল করো তো এটা একটা প্রোপেন না, এই প্রোপেনটাকে যদি আমি এখন দহন করি, অক্সিজেন দিয়ে দহন করি, তাহলে খেয়াল করো X এর জায়গায় আমি পাচ্ছি 3 আর Y এর জায়গায় আমি পাচ্ছি কত, 8। তাহলে বলো তো অক্সিজেনের আগে কত বসবে? তাহলে খেয়াল করো X এর জায়গায় 3 বসে যাবে, Y এর জায়গায় যদি 8 বসাও তাহলে 8/4 মানে কত আসবে, 2। 3 আর 2 যোগ করলে 5 আসে, তাহলে অটোমেটিক এইটার রেজাল্ট আসতেছে কত, 5। বুঝতে পারছো? অটোমেটিক এটার রেজাল্ট কত আসতেছে, 5। ওকে, এবার খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডের আগে আমি বলছি কত বসবে, X বসবে। X কত, X তো অটোমেটিক 3, তাহলে এই জায়গাতে 3 বসলো। এইবারটা পরে খেয়াল করো পানির আগে কত বসবে ভাইয়া, পানির আগে Y/2 বসবে। Y এর যে ভ্যালু কত আছে, 8 দেয়া আছে, তো 8 কে 2 দিয়ে ভাগ করলে এখানে দেখো অটোমেটিক 4 আসে। মিলছে? দেখো এই বিক্রিয়াটা, দহন বিক্রিয়া, এইটা তুমি যদি ম্যানুয়ালি মিলাইতে যাও, ম্যানুয়ালি একটার সাথে একটা সমতাকরণ করতে যাও, তোমার জন্য কঠিন হবে। বাট তুমি যদি এইটা মুখস্থ রাখো তাহলে এটা 1 মিনিটের 10 সেকেন্ডে মিলাই ফেলতে পারবা। মানে ধরো 1 মিনিট সময় তোমার, তুমি 10 সেকেন্ডে এটা মিলাই ফেলতে পারবা। এটা মিলে গেলে পরের সহগ অনুপাত সূত্র দিয়ে ম্যাথ করা ইজি, খুব সিম্পল। সহগ অনুপাত সূত্র দিয়ে পরের ম্যাথ করা ইজি, জাস্ট এটা একবার মিলাই ফেলতে হবে। তাহলে একবার মিলানোর জন্য কি করতে হবে, এই যে ফর্মুলা যেটা আছে না, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, যেটা আমি তোমাকে বললাম, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা মুখস্থ করো, বাকি তোমার জন্য ইজি, একদম ইজিলি মিলাই ফেলতে পারবা, কোনো সমস্যাই নেই, পানির মতো ইজি। ওকে, সো এই ছিল আমাদের সহগ অনুপাত সূত্রের জন্য যেই সমতাকৃত সমীকরণগুলো লাগবে সেটা। তো এখন যদি আমি এটা পারি, তাহলে এখন আমি এই সহগ অনুপাত সূত্র দিয়ে ইজি ম্যাথ করতে পারবো। চলো আমরা কিছু ইজি ম্যাথ করি। প্রথমেই দেখো গতবার ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, এটা আমরা দেখার চেষ্টা করব। 23-24 আসা একটা প্রশ্ন দেখার চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটিতে। কি বলছে? 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো আমাদের এখানে মেইনলি জিজ্ঞেস করছে কি, ক্যালসিয়াম কার্বনেটের কথা, তাই না? তো আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট যে মৌলটা আছে, এইটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো আমরা এটা থেকে যদি আমরা এখন সহগ অনুপাত সূত্র বের করার চেষ্টা করি, তো ক্যালসিয়াম কার্বনেটের জন্য n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু এই কার্বন ডাইঅক্সাইডের জন্য n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1, এটা পাওয়া যায়।
এবার সিম্পলি খেয়াল করো এই ক্যালসিয়াম কার্বনেট এটার আণবিক ভর দেয়া আছে না, আণবিক ভর কত দেয়া আছে 2.5 গ্রাম দেয়া আছে। ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমি যদি এখন বের করার চেষ্টা করি n কে ভাঙলে W/m পাওয়া যাবে। তো এই জায়গাতে তুমি সরাসরি W/m এর জায়গায় দেখো W এর ভ্যালু মানে যেই ভর দেয়া আছে, কত দেয়া আছে 2.5 গ্রাম লিখতে পারবা। m মানে কত, ক্যালসিয়াম কার্বনেটের জন্য m, এটা তোমার মুখস্থ থাকা চাই। ক্যালসিয়াম কার্বনেটের জন্য m, ক্যালসিয়াম দেখো 20 40, কার্বন 6 12, অক্সিজেন 8 16 গুণ 3, ক্যালকুলেশন করলে 100 গ্রাম আসবে, এটা মুখস্থ থাকা চাই। তো খেয়াল করো নিচে তুমি এখন 100 লিখলা, এবার বলছে যে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তো এনটিপিতে কি পরিমাণ মানে এখানে অপশনের দিকে তাকায় বুঝতে পারছি এখানে আয়তন বুঝাইছে, তার মানে এনটিপিতে মানেই হচ্ছে এসটিপিতে, তার মানে আমরা এখানে VL ডিভাইডেড বাই 22.4 লিটার এটা লিখতে পারি। এইবারটা আমি এই জায়গায় ক্যালকুলেশনটা কিভাবে করবো এটাই তো প্রশ্ন। দেখো যখনই তুমি এরকম ক্যালকুলেশন পাবা মাথায় রাখবা উপরে যদি কোনো পয়েন্ট পাও মানে এই পয়েন্ট তুলে দিবা, পয়েন্টের জন্য তুমি নিচে লিখলা 1, পয়েন্টের পরে কয়টা ঘর, একটা ঘর, তার মানে একটা শূন্য, তাহলে পয়েন্ট উঠে গেছে। আবার বলি ধরো এখানে তোমার 5.4 দেয়া আছে, নিচে দাগ দিবা, পয়েন্ট তুলে দিয়ে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কয়টা ঘর, একটা ঘর, শূন্য, তাহলে এটা আসতেছে খেয়াল করো 54 ডিভাইডেড বাই 10। এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে সব সময়, এভাবে মাথায় রাখবা। তাহলে এখানে যদি তুমি পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 পাও, এবার চিন্তা করো এই 25 কে 100 দিয়ে ভাগ করলে 4 পজিশন 100 এটা আসে। এবার তুমি ক্যালকুলেশন করো VL ইকুয়ালস টু আসবে হচ্ছে উপরে 22.4, নিচে আসবে 10 ইন্টু 4। এবার তুমি ক্যালকুলেট করো, ইজিলি মিলবে, একদম ইজিলি মিলবে। কিভাবে, এই 4 দিয়ে 22.4 কে কাটো, প্রথমে আসবে 11.2, নিচে আসবে 2, এটা দিয়ে এটাকে কাটো, কত আসবে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, তাহলে এটা 5.6 আসার কথা না, 5.6। এবার 10 কে 5.6 দিয়ে কাটো, তাহলে 0.56 লিটার আসার কথা। টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো বি নাম্বারটা আসে কারেক্ট আনসার 0.56 লিটার, এই বি নাম্বারটা কারেক্ট আনসার আসে। দেখো উত্তর কি, উত্তর বি 0.56 লিটার। এবার বলো কঠিন নাকি, সিম্পল না? এই ক্যালকুলেশন কিন্তু সিম্পল, হ্যাঁ, জাস্ট তোমাকে ফ্লোতে আগাতে হবে, ক্যালকুলেশন করতে পারতে হবে। ওকে গ্রেট। এবারে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে আমাদের এখানে একটা বিক্রিয়া দিয়ে দিছে, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আয়রন সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এই যে সমীকরণ, এই সমীকরণ অনুযায়ী আমরা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটম চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে। তার মানে আমার এই লোহার সাথে এই হাইড্রোজেন গ্যাসের সম্পর্ক করতে হবে। তাহলে লোহার সাথে হাইড্রোজেন গ্যাসের সম্পর্ক করতে গেলে আমি খেয়াল করে দেখছি এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ফলে এটা ইজিলি প্রতিস্থাপন হয়ে গেছে। এখানে মোল সংখ্যা যেভাবে আছে এভাবেই থাকবে, কোনো তোমার সমতাকরণ করা লাগছে না। তাহলে লোহার সাথে যদি হাইড্রোজেন গ্যাসের সম্পর্ক করতে চাই, n অফ আয়রন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 1, এটা আসে, কারণ এর সামনেও সহগ 1, এর সামনেও সহগ 1। এবার আমাদের জিজ্ঞেস করছে কি পরিমাণ লোহা, লোহাটা কিসে, গ্রামে বের করতে হবে। তাহলে এই n কে ভাঙলে W/m পাওয়া যায়, উপরে আমি W লিখলাম, নিচে m। m মানে কত ভাইয়া, m মানে হচ্ছে আয়রনের জন্য আণবিক ভর 55.85। আচ্ছা বের করে ফেলছি। এইবারটা খেয়াল করো আমাদের এখানে আমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত অ্যাটম চাপ, এত আয়তন, এগুলা দেয়া আছে। সো এগুলা যদি দেয়া থাকে এই n কে ভেঙে তখন PV/RT লেখা যায়। কি লেখা যায়, PV/RT। ক্যালকুলেশন করলে দেখবা প্রেসারের ভ্যালু এখানে 1 অ্যাটম দেয়া আছে, লিখলাম। আয়তন দেখো এখানে 200 লিটার দেয়া আছে, লিখলাম। আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার এককে 0.08 আসবে। টি এর ভ্যালু 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 300 কেলভিন। কেন, কারণ 27 এর সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যায়, কত আসে 300। এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবা এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে গেল, কাটছে। তারপরে তুমি যখন W এর ভ্যালু বের করবা, এইটা উপরে যে 55.85 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.08 ডিভাইডেড বাই 3, এই আসে হচ্ছে আমার ক্যালকুলেশন। এইবারটা এর পরের ক্যালকুলেশনটা তোমাকে মুখে মুখে করতে হবে, মুখে মুখে করে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে ভাই পরের ক্যালকুলেশনটা কি হবে, খুব সিম্পল। এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট তুলে দাও, তুলে দিলে দেখো একের পরে 2টা শূন্য আসবে, পাইছো, একের পরে 2টা শূন্য। এই 2টা শূন্য এইটা উপরে যে 100 আকারে গুণ হয়ে গেল, করে ফেললাম 100 আকারে গুণ।
এবার দেখো আমরা যদি পরের অংশে যাই এই 2 এর সাথে এই যে 0.0 এটা তো কেটে ফেলছো, তাহলে এটা কাটাকাটি করলে 4 আসে, 4 দুগুণা 8। আচ্ছা এই 4 দিয়ে এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত আসার কথা? 25 আসার কথা, বাট আমরা ওইটা কাটবো না, আমরা এই 4 দিয়ে 100 না কেটে এটা কাটবো। তাহলে এইটা দিয়ে এটা যদি কাটো 55 যদি কাটো তাহলে কত আসবে তোমার? 26 দুগুণা 52, 27 দুগুণা 54, সেখানে আসবে অলমোস্ট 28। পরবর্তীতে এখানে 2 থাকে, এটা দিয়ে যদি আবার কাটো 14 দুগুণা 28। এবার এটা দিয়ে যদি এটা কাটো তাহলে দেখো 3 এ 4 ই 12, সেখানে অলমোস্ট 4.7 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। এই 4.7 কে 100 দিয়ে গুণ করো, 470 এর কাছাকাছি ভ্যালু আসবে, 470 এর কাছাকাছি ভ্যালু আসবে। সো 470 এর কাছাকাছি ভ্যালু দেখো তো কোনটা আসে? এই 455 যেটা, এটা কাছাকাছি আসে। তো এটা আমাদের, আমি এটা অ্যাপ্রক্স করছি, অ্যাপ্রক্স করলে হবে না, কারণ আমাদের 470 এর কাছাকাছি না, আমাদের 452 আর 455 দুইটা ভ্যালু দেয়া আছে। সো তুমি এই দুইটা তো ইজিলি করে ফেলতে পারতেছো, খেয়াল করো এই যে এইটা এবং এইটা, এই দুইটা ইজিলি বাদ দিয়ে ফেলতে পারতেছো, বাট এইটা আর এইটার ভিতরে বাদ দেওয়া টাফ। এই জন্য তোমাকে এই জায়গায় ক্যালকুলেশন করার সময় আরেকটু কেয়ারফুল থাকতে হবে। যেমন আমি একটু কেয়ারলেস ভাবে এখন করলাম, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট পড়াই ফেলছি তাই, বাট তুমি করার সময় আরেকটু কেয়ারফুল থাকলেই তুমি বুঝতে পারবা যে কোনটা কারেক্ট অ্যান্সার আসবে। এতক্ষণ ধরে করাচ্ছি, এতক্ষণে তোমার এটা ক্লিয়ারিটি চলে আসার কথা। পরে বলছে দেখো আরো এরকম ম্যাথ দিয়ে রাখছে আমরা এখানে, খুব কমন আরো গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ। যেমন ধরো আমাদের এখানে বলছে নরমাল চাপে 84 গ্রাম KNO3 কে উত্তপ্ত করলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এখানে আমরা আগেই বলছি যে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, যেখানে আমার এই যে KNO3 থেকে এই দুইটা তৈরি করা শিখতে হবে, KNO3 থেকে এই দুইটা তৈরি করা শিখতে হবে। তো এখানে যদি আমরা এই ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা কেমন? ইকুয়েশনটা খুব সিম্পল, 2 মোল KNO3 এইটাকে উত্তপ্ত করলে 2 মোল KNO2 এবং অক্সিজেন পাওয়া যায়। তুমি যখন সহগ অনুপাত সূত্র লিখবা, এই KNO3 এর মোল সংখ্যা লিখো n of KNO3 divided by 2 equals to n of oxygen divided by 1, এটা আসে। ক্যালকুলেশন করলে দেখো 1/2 আলাদা করে নিলা। KNO3 পটাশিয়াম নাইট্রেটের ভ্যালু কত দেয়া আছে? 84, যেই ভর দেয়া থাকবে ডিভাইডেড বাই নিচে যাবে কি? আণবিক ভর। আণবিক ভর কত? পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর আমাদের মুখস্থ করতে হবে, সেটা কত? 101। কিভাবে? KNO3 এটা তুমি গুণ করো, পটাশিয়াম 19 39, নাইট্রোজেন 7 14, অক্সিজেন 8 16 গুণ 3, এটা ক্যালকুলেশন করো, দেখো 101 আসবে। সেখানে তুমি বসাই দিলা 101। এবার তোমার বের করতে বলছে এসটিপি তে আয়তন, অক্সিজেনের আয়তন, তাহলে এখানে আসবে কত? VL ডিভাইডেড বাই 22.4। তো তুমি এখান থেকে যখনই VL এর ভ্যালু বের করবা, আর গুণ করলে 84 ইন্টু 22.4 ডিভাইডেড বাই তোমার বের হবে হচ্ছে 202। এবার এটাকে তুমি ক্যালকুলেট করলে ইজিলি বের করতে পারবা। সো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পরবর্তী লাইনে এটাকে ক্যালকুলেট করা। আমার আর ক্যালকুলেট করতে ইচ্ছা করতেছে না। ওকে, একদম সিম্পল। এই ম্যাথটা পারবা না? এই ম্যাথটা পারার কথা। দেখো এটা আসছে কত? রাজশাহী ইউনিভার্সিটি B21-22 আসছে। একদম সিম্পল, জাস্ট এই ইকুয়েশনের সাথে করে বের করতে হবে। আমি অলরেডি যেই তোমার থিওরি দিয়ে শেখাইছি না, এই থিওরি দিয়েই করবা। এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা কি দিয়ে দিলাম? হোমওয়ার্ক দিয়ে দিলাম। বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? কতজন করতেছে ক্লাস দেখি দাঁড়ো। ওকে, স্টুডেন্ট ক্লাস যখন শুরু করে তখন অনেক থাকে, আস্তে আস্তে কমে যায়। যেমন 45 জনের উপর শুরু করছিল, এখন কমে যে 25 জনের কাছাকাছি হয়ে গেছে, মানে 20 জন ড্রপ আউট করছে। সো পরে দেখবা, আবার পরে কখন দেখবা, সবসময় ক্লাস টু দা পয়েন্টে করতে হয়। পরে আবার কি, ক্লাস যখন যেটা করার তখন সেটা করে ফেলতে হবে। এটা পরে আকপিস বলে কিছু নাই, এখন করার কথা এখনই করে ফেলবা, আকপিস কিছু নাই তো। ওকে, খেয়াল করো এই সেম ম্যাথ আরো বেশ কয়েকটা আমি দিয়ে রাখছি। যেমন দেখো খুলনা ইউনিভার্সিটি 19-20 সেশনে আমার সময় আসছিল এই যে একটা ম্যাথ। এই ম্যাথটা কিভাবে করবা? সেম ভাবে এটা করে দিচ্ছি। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করো। বলছে 5 গ্রাম, খেয়াল করো 5 গ্রাম KClO3, একটু দেখো 5 গ্রাম KClO3 এটাকে সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিপি তে কত ml অক্সিজেন পাওয়া যাবে। আমাদের বিক্রিয়া কার সাথে? KClO3 এর সাথে। তো আমরা জানি KClO3 কে উত্তপ্ত করলে আমাদের KCl প্লাস O2 পাওয়া যায়। তো আমরা মিলানোর জন্য এখানে 2 দিলে এখানে দিতে হবে 3। এবার এখানে 2 দিলে এখানে যদি 3 দিই তাহলে দুইটা
পটাশিয়াম মেলানোর জন্য এখানে যাবে 2। এবার আমাদের যেহেতু 5 গ্রাম KClO3 দেয়া আছে, এর সাথে অক্সিজেন বের করতে হবে, তার মানে রিলেশন যাবে এইটার সাথে এটা। কিভাবে বের করব? n of KClO3 divided by 2 equals to n of oxygen divided by 3, যার মোল তার সহগ, যার মোল তার সহগ। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি এই 2টাকে 1/2 আকারে লিখলাম। এই মোলটাকে ভেঙে আমার W/M করতে হবে। W এর ভ্যালু কত দেয়া আছে? দেখো 5 গ্রাম দেয়া আছে, তো আমি উপরে লিখলাম 5 গ্রাম। এবার এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে KClO3 এর আণবিক ভর হচ্ছে 122.5। এবার বলবা ভাই এটাও মুখস্থ করা লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাও মুখস্থ করা লাগবে। খেয়াল করো, এই যে KClO3, পটাশিয়াম 1939, ক্লোরিন 35.5, অক্সিজেন 8 16 গুণ 3, টোটাল মিলে ক্যালকুলেট করলে 122.5 আসে। এটা মাস্ট মুখস্থ করা লাগবে। করার পরে এই ইকুয়াল করলা, করার পরে এই যে ইকুয়াল করলা 1/3 রেখে দাও। এবার খেয়াল করো, এই n অফ অক্সিজেনকে তুমি যদি ভাঙো, তাহলে n অফ অক্সিজেনকে ভাঙলে VmL ডিভাইডেড বাই 22,400 আসে। এবার বলবা ভাই VmL ডিভাইডেড বাই 22,400 কেন লিখলেন, VL কেন লিখলেন না? খেয়াল করো, এই জায়গাতে আমার ml এ চাইছে, ml এ চাইছে তাই। তো পরবর্তী লাইনে তুমি VmL এটা ইকুয়ালস টু আড়াআড়ি গুণ করো, উপরে যাবে হচ্ছে 22,400 ইন্টু 5, নিচে যাবে 2 ইন্টু 122.5। এটা দিয়ে এটা গুণ করো, এটার সাথে উপরেরটা আবারও অ্যাপ্রক্স ক্যালকুলেশন করবা, দেখবা এই যে 1371.5 আসে। বুঝতে পারছো? 1371.5 আসবে। তো এইটা খেয়াল করো, এই ক্যালকুলেশনটা একটু বড় এবং সংখ্যাটাও দেখো অনেক বড়। এইটা তখন দেয়া ছিল যখন খুলনা ইউনিভার্সিটিতে তোমার ইয়া ছিল, ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তখন কিন্তু ক্যালকুলেটর সহ আমরা এই ম্যাথ করছি। তো এই ম্যাথটা আমাদের এইভাবে করতে হবে। ওকে, এই ম্যাথটা আমাদের এইভাবে করতে হবে। সো যদি কোনো ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউ থাকে, বা তুমি যদি বুয়েটে এক্সাম দাও বা ইঞ্জিনিয়ারিং এক্সাম দাও, তার জন্য এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো পরেরটা বলছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলা অক্সিজেন অণুর প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে কার্বনকে দহন করব, তাই না? তাহলে কার্বনকে যদি আমরা দহন করি, খেয়াল করো, কার্বনকে যদি আমরা দহন করি তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। তো আমাদের জিজ্ঞেস করছে কতগুলা অক্সিজেন অণুর প্রয়োজন হবে, মানে কার্বনের সাথে অক্সিজেনের সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো 1 মোলের সাথে 1 মোল গেছে, তাহলে n অফ কার্বন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1। ক্যালকুলেশন যদি করো, n অফ কার্বন ডিভাইডেড বাই 1 মানে কি, n কে ভাঙলে W/M পাওয়া যায়। W এর ভ্যালু 6, m এর ভ্যালু কার্বন 6 12। এবার এখানে আমাদের কতগুলা অক্সিজেন অণু বলছে না, অণু জিজ্ঞেস করলে আমরা n ডিভাইডেড বাই na এই ফর্মুলাতে যাব। এটার সাথে এটা কাটাকাটি করলে 2 পাওয়া যায়। এখান থেকে n ইকুয়ালস টু, খেয়াল করো, na ডিভাইডেড বাই 2 পাচ্ছি আমরা, মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 2 পাচ্ছি। কাটাকাটি করলে এই দুইয়ের সাথে এটা কেটে যায়, 3 দুগুণা 6, সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আসে, যেটা দেখো আমার অপশন এ তে আছে। বুঝতে পারছো? সো অপশন এ আসবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমাদের সহগ অনুপাত সূত্র ব্যবহার করে এই জিনিসপত্রগুলো বের করতে শিখতে হবে। এবার বলো, ক্লাস কি আরো লেন্দি করব? হ্যাঁ, কৌসার উদ্দিন জিজ্ঞেস করছে ভাই আণবিক ভর কি মুখস্থ লাগবে? আমি আগেই কিন্তু দেখাই দিছি, দেখো ক্লাস স্লাইডের আগে আমি কিন্তু দেখাই দিছি কার কার আণবিক ভর আমাদের মুখস্থ লাগবে। শুরুতেই কিন্তু আমি এখানে দেখাই দিছি যে এই কয়টার আণবিক ভর আমাদের মুখস্থ লাগবে, এই যে এই কয়টার আণবিক ভর আমাদের মুখস্থ লাগবে। এই কয়টার আণবিক ভর ছাড়াও আমরা কিছু জিনিসের আণবিক ভর মুখস্থ করব, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের ঠাডা মুখস্থ লাগবে, যেটার আণবিক ভর 40 মাস্ট লাগবে। সালফিউরিক অ্যাসিড আমাদের ঠাডা মুখস্থ করতে হবে, এটার জন্য 98, কোনো মাফ নাই। ক্যালসিয়াম কার্বনেট মুখস্থ থাকতে হবে 100, ঠিক আছে। তারপরে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট মাস্ট মুখস্থ থাকতে হবে, এটা কত, এটা হচ্ছে আমাদের 106। তারপরে হচ্ছে KMnO4, KMnO4 এর হচ্ছে 294 সম্ভবত, আমি শিওর না, এটা 294 আসার কথা। তারপরে হচ্ছে আরো আছে KMnO4 এর 294। আয়রন সালফেট, আয়রন সালফেট লাগবে হচ্ছে 152। আরেকটা আছে K2Cr2O7, এটারটা হিসাব করে বের করা লাগবে। এগুলো আমাদের মাস্ট লাগবে, কারণ কি এগুলা থেকে ম্যাথ হবে। হ্যাঁ, এগুলা ব্যবহার করে আমরা ম্যাথ করব, সো যেহেতু এগুলা ব্যবহার করে ম্যাথ আসবে, এগুলো আমাদের মাস্ট লাগবে। আরেকটা আছে, আরেকটা, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড 56,
খুব আসে, এগুলো আমাদের লাগবে। ওকে, সেইগুলা ছাড়া আমরা এই জায়গার শর্ট শর্ট ম্যাথগুলা কখনোই মিলাইতে পারবো না। ওকে, এবার আসো আমাদের এখানে পরবর্তী যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, ক্লাস ডিউরেশন বেশি বাড়ানোর দরকার নাই, লিমিটিং করায় দেন শুধু। ওকে, তাহলে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করি যে ক্লাস 1.5 ঘন্টার ভিতরে কম্প্যাক্ট রাখতে। ওকে, সো ভাইয়া লেন্দি না, আরো ফাস্ট নেন, ক্লাস টপিকগুলা ইজি আছে। আচ্ছা, আমি একটু মোটামুটি স্লো গেছি। কেন স্লো গেছি? কারণ হচ্ছে যে তোমাকে একদম আমি সিম্পল বলি, তোমাদের ভিতর অনেকেই যখন ভর্তি হয় তখন আমাকে বারবার জিজ্ঞেস করছে, ভাইয়া আমার বেসিক খুব খারাপ, আমি একদম জিরো বেসিক থেকে পড়বো, তো হচ্ছে যে আমি বুঝতে পারবো কিনা। এই জন্য আমি চেষ্টা করছি যে একটু মোটামুটি মিডিয়াম পেসে যাওয়া, যাতে একদম যারা জিরো বেসিক থেকে আসে তারাও যেন ধরতে পারে। আর আমি তো বলছি ক্লাসের ভিতরে আমি অন্য কোনো কথা বলবো না, সো এমনিতেই কয়েকটা জিনিস প্রথম ক্লাস তো এই জন্য ডিসকাস করতেছি, বাট পরবর্তী ক্লাসগুলোতে দেখবা যে ক্লাসের বাইরে আমাদের কথা তেমন একটা হবেই না। আর আমি তাহলে ক্লাস ডিউরেশনটা লক করে দিলাম, আমরা 1.5 ঘন্টার মতো ক্লাস করব। 1.5 ঘন্টার এক একটা লেকচারে আমরা মোটামুটি যতগুলা করে টপিক কভার করতে পারি, এইভাবে আমরা লেকচার সংখ্যা কাউন্ট করব। তো আমি তোমাকে এইটুকু বলতে পারি, 1.5 ঘন্টা যদি লেকচার নেই, তোমার হচ্ছে যে 30 থেকে 32টা লেকচারেই তোমার শেষ হয়ে যাবে এবং টাইমের অনেক আগে কভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা নিয়ে কোনো আর মানে চিন্তার কিছু নেই। ওকে, সো চলো আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এইটা একটু দেখে ফেলি। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক এই কথাটার মানে কি? আমরা সবসময় মাথায় রাখবো, যেই বিক্রিয়ক বিক্রিয়াতে আগে শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক আগে শেষ হয় সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, তাহলে যেই বিক্রিয়ক আগে শেষ হয় তাকে যদি আমরা লিমিটিং বিক্রিয়ক বলি, লিমিটিং বিক্রিয়কের ইংলিশ হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তাই না? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এখন থেকে আমি তোমাকে যখন বোঝাবো তখন যে কোনো জায়গায় লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট পাইলে লিমিটিংকে আমি এল দিয়ে প্রকাশ করব, রিঅ্যাক্ট্যান্টকে আর দিয়ে প্রকাশ করব। সো এল আর এটা লেখার সাথে সাথে বুঝবা এটা দিয়ে বুঝাচ্ছে ভাইয়া লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তো দেখো, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে যেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়। তো আমরা যদি একটা কমন বিক্রিয়া দেখি, যেমন ধরো আমাদের নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে যদি 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করে, তাহলে এই বিক্রিয়াতে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে হবে? অ্যামোনিয়া হবে? ভাই অ্যামোনিয়া তো উৎপাদ, অ্যামোনিয়া তো বিক্রিয়ক না, তাহলে এ কখনোই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হতে পারে না। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভিতরে যে কোনো একটা। এই দুইটার ভিতরে পরিমাণ দেয়া থাকবে, ধরো এখানে বলছে এ 10 গ্রাম আছে, এ 5 গ্রাম আছে, সো দুইটার আলাদা আলাদা পরিমাণ দেয়া আছে। এখন আনুপাতিক হারে এই দুইটার ভিতরে যে কোনো একটা বেশি একটা কম হবে, যে কম হবে সে আগে শেষ হয়ে যাবে, যে বেশি হবে সে বিক্রিয়া পাত্রে থেকে যাবে। যে বিক্রিয়া পাত্রে থেকে যাবে সে কিন্তু লিমিটিং বিক্রিয়ক না, যে বিক্রিয়া পাত্রে আগে শেষ হয়ে যাবে সে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তার মানে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটার ভিতরে যে কোনো একটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হতে পারে, এই দুইটার ভিতরে যে কোনো একটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হতে পারে। এখন কে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে সেটা আমরা 3 সেকেন্ড ট্রিকের মাধ্যমে বের করতে পারবো। জাস্ট 3 সেকেন্ড ট্রিক, কিচ্ছু করা লাগবে না, 3 সেকেন্ডের ট্রিক। এমসিকিউতে দিবে, কোনো আমাদের বড় ম্যাথ দিবে না, সো আমরা একটা ধরে বড় ম্যাথ করব না, আমরা 3 সেকেন্ড ট্রিকের মাধ্যমে বের করতে পারবো। কি 3 সেকেন্ড ট্রিক কি? দেখো, আমরা এই যে দুইটা বিক্রিয়ক এর জন্য সহগ-অনুপাত সূত্র লিখছি না? খুব সিম্পল, সহগ-অনুপাত সূত্রে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 ছিল। এটা ছিল আমার কি সহগ-অনুপাত সূত্র। এই সহগ-অনুপাত সূত্রে যদি সমান অনুপাতিক হারে থাকে তাহলে সমান ছিল, মানে যতটুকু নাইট্রোজেন ততটুকুই যদি অনুপাতিক হারে হাইড্রোজেন হয় তাহলে এটা সমান। বাট চিন্তা করো, যদি এটা সমান না হয়, এটা মাঝখানে অসমান হয়, অসমান হইলে যে কোনো একটা বেশি আছে যে কোনো একটা কম আছে, যে কোনো একটা বেশি আছে যে কোনো একটা কম আছে। তো খেয়াল করো, যে কোনো একটা বেশি আর যে কোনো একটা কম থাকার মানে কি? খেয়াল করো, যদি এমন হয় যে আমাদের এই অনুপাতে n অফ নাইট্রোজেন এইটা বেশি আছে আর n অফ হাইড্রোজেন এটা কম আছে, তো খেয়াল করো এই n অফ নাইট্রোজেন বেশি n অফ হাইড্রোজেন কম, এই যে অনুপাতটা আমরা করছি না, এই অনুপাতেই একটা বেশি একটা কম।
তো যে বেশি আছে সে বিক্রিয়া পাত্রেও বেশি আছে, যার অনুপাত কম সে বিক্রিয়া পাত্রেও কম আছে, যার অনুপাত কম সে যেহেতু বিক্রিয়া পাত্রে কম, সো এ আগে শেষ হয়ে যাবে, দ্যাট মিনস এ লিমিটিং রিঅ্যাকট্যান্ট। 3 সেকেন্ড ট্রিক, জাস্ট দুইটা লাইন করবা ম্যাথ মিলে যাবে, দুইটা লাইন করবা ম্যাথ মিলে যাবে। তাহলে কে লিমিটিং রিঅ্যাকট্যান্ট? যার অনুপাত কম আছে সে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সেম ভাবে যদি এমন হতো যে এই দুইটা অনুপাতের ভিতর এন অফ নাইট্রোজেন এইটা কম, এন অফ হাইড্রোজেন এই যে অনুপাত এটা বেশি আছে, তাহলে আমি এখানে খেয়াল করতাম এই দুইটার ভিতরে কম আছে কোনটা? এইটা। যেইটা কম আছে সে আগে শেষ হবে, সে হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এই হচ্ছে আমাদের 3 সেকেন্ড ট্রিক, একদম ইজিলি পারা যায়, কোনো সমস্যা নেই, একদম ইজিলি তুমি বের করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা একদম ইজিলি কিভাবে বের করব? চলো আমরা একটা হিসাব দেখলেই বুঝতে পারবো। ধরো আমাদের ওই সেম বিক্রিয়ক নাইট্রোজেন 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া দিছে, এবং এখানে বলে দিছে যে এইটা হচ্ছে আমাদের 10 গ্রাম দেয়া আছে, আর এটা হচ্ছে আমাদের 5 গ্রাম দেয়া আছে। এবার বলছে কে লিমিটিং বিক্রিয়ক, তো আমি কি করব? সহগ অনুপাত সূত্রে যাব। প্রথম লাইনে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1, n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3। তো n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 যেহেতু আছে, এই 1টাকে 1/1 আকারে লিখলাম। এই নাইট্রোজেনকে ভাঙলে w/m লেখা যায়। w এর ভর দেখো 10 গ্রাম উপরে দেয়া আছে, m মানে নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। নাইট্রোজেন 7 14, 14 দুগুণে 28। এখানে ক্যালকুলেশন করলে দেখো আনুপাতিক হারে 1/3 লিখছি। উপরে খেয়াল করো এই n কে ভাঙলে w পাওয়া যাবে, w এর ভ্যালু কত? 5। m কত? m হচ্ছে 2। ক্যালকুলেশন করলে খেয়াল করো এই অংশটা ক্যালকুলেশন করলে 5 ডিভাইডেড বাই 6 আসে, আর এই অংশটা ক্যালকুলেশন করলে 10 ডিভাইডেড বাই 28 আসে। বলো তো অনুপাতে কে বড়, 5 ডিভাইডেড বাই 6 বড় নাকি 10 ডিভাইডেড বাই 28 বড়? ডেফিনেটলি অনুপাতের দিক দিয়ে চিন্তা করলে 5 ডিভাইডেড বাই 6 বড়, 10 ডিভাইডেড বাই 28 ছোট। তো কয় লাইন করছি দেখো তো? 2 লাইন করছি না? 2 লাইন। তো এইটা যেহেতু ছোট তার মানে এই অংশটা পরিমাণে কম আছে, এই অংশটা কি আছে? কম আছে। তো এই অংশ যদি কম থাকে তাহলে এই বিক্রিয়াতে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে? লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে নাইট্রোজেন। এইভাবে ইজিলি বের করে ফেলা যায়, আমার বড় করে ম্যাথ করাও লাগবে না, জাস্ট এভাবে তুমি করে ফেলতে পারবা। তুমি আজকে কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, কোশ্চেন ব্যাংক নিয়ে বসার পরে যখন তুমি হচ্ছে যে সলভ করতে যাবা, যে কোনো লিমিটিং রিঅ্যাকট্যান্টের এই ট্রিকটা অ্যাপ্লাই করবা, দেখবা ইজিলি মিলে গেছে, একদম ইজিলি মিলে যাবে। ওকে ওকে, তো তাহলে আমরা এই চ্যাপ্টারটাকে আজকে আর লেন্দি না করি, আমরা এই পর্যন্তই রাখি। আমি আজকে ক্লাসে আরো কিছু টপিক রাখছিলাম, যেমন মোলারিটি রাখছিলাম, মোলারিটির পর মোলালিটি রাখছিলাম, নরমালিটি রাখছিলাম, এবং নরমালিটির পর শতকরা ঘনমাত্রা দেখায় তারপরে শেষ করতাম। এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আমি এই স্লাইডগুলোকে তোমাদের ক্লাস নোট থেকে বাদ দিয়ে দিব, পরের টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে যে ধরো 3টা লেকচার লাগবে, 3টা লেকচার বা 4টা লেকচারে আমরা একদম A to Z প্র্যাকটিস সহ শেষ করে ফেলবো, কোনো সমস্যা নেই। সো একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাদের একদম শুরুতেই বলি, নিয়মিত কঠোর পরিশ্রম তোমাকে সফল করে তুলবে, এটাকে আমি সবসময় বলি। দেখো এই জায়গাতে একটা কথা কিন্তু আমি স্পেসিফিক ভাবে বলছি, সেটা হচ্ছে নিয়মিত। অনেকে কঠোর পরিশ্রম করবে, মানে একদিন 12 ঘন্টা 13 ঘন্টা পড়বে, পরের দিন যে 3 ঘন্টা 4 ঘন্টা পড়বে, সো ওইটা কিন্তু নিয়মিত হইলো না, ইরেগুলারিটি হয়ে গেল। নিয়মিত মানে তুমি যদি 8 ঘন্টা পড়ো, ডেইলি 8 ঘন্টা পড়বা, 8 ঘন্টা পড়লে ডেইলি 8 ঘন্টা পড়বা, এইটাকে বলে নিয়মিত। ঠিক আছে? আর যারা যারা এখনো পর্যন্ত ক্লাস করছো, তোমরা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে ক্লাসের রিভিউ পোস্ট করবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসের ডেটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।